আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে, যেখানে আমরা কথা বলবো জীববিজ্ঞান নিয়ে। আজকে জীববিজ্ঞানের আমরা পরপর 2টি চ্যাপ্টার পড়ব। খুবই ছোট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু চ্যাপ্টার দুটির ব্যাপ্তি অনেক ছোট, তাই 2টি চ্যাপ্টার আমরা একসাথে পড়ব। জীববিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে পরিবেশ বিস্তার। এই ছোট নামটিতেই আমরা এই চ্যাপ্টারকে চিনি। এর আরও একটি বড় নাম রয়েছে, সংরক্ষণ সহ আরও বিভিন্ন কথা রয়েছে চ্যাপ্টারটির নামের মধ্যে। সাধারণত আমরা পরিবেশ বিস্তার নামই চিনি। পরিবেশ বিস্তার থেকে আমাদের প্রথমে জানতে হবে জীবগোষ্ঠী বা পপুলেশন কি। জীবগোষ্ঠীর সংজ্ঞাটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি জানি একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির যে একদল জীবকে আমরা সাধারণত বলতে পারি পপুলেশন বা জীবগোষ্ঠী। অর্থাৎ আমার এখানে শর্তগুলো কি কি? আমার শর্তগুলো একটি নির্দিষ্ট স্থানে এবং একই সময়ে বসবাসকারী একই প্রজাতি, অর্থাৎ আলাদা আলাদা প্রজাতি হলে হবে না, তারা একই প্রজাতিরই কিন্তু হতে হবে। এই একই প্রজাতির একদল জীবকে আমরা বলতে পারি পপুলেশন বা জীবগোষ্ঠী। একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল সব প্রজাতির, আমরা সব প্রজাতি কথাটা মার্ক করব, সব প্রজাতির সব পপুলেশন মিলে কি গঠন করতে পারে? একটি জীব সম্প্রদায় বা কমিউনিটি গঠন করতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলে যদি একই সাথে বসবাসকারী অনেকগুলো প্রজাতি থাকে, সেই সব প্রজাতিগুলো মিলে পরস্পরের উপর যে ক্রিয়াশীল বা নির্ভরশীলতার যে সম্পর্ক তৈরি করে, তাকে আমরা বলতে পারি জীব সম্প্রদায় বা কমিউনিটি। এবার আসি জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য। প্রথমে আমার জানতে হবে একটি সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য রয়েছে, তা সেই প্রজাতির পপুলেশনের ঘনত্ব। অর্থাৎ একটি স্পেসিফিক জায়গায় একটা স্পেসিফিক সময়ে বছরের একটি স্পেসিফিক প্রজাতির, সব প্রজাতির না, শুধুমাত্র ওই প্রজাতির কতজন সদস্য উপস্থিত রয়েছে তাকে বলা হয় পপুলেশন ঘনত্ব। কোনো পপুলেশন বন্টনের ভৌগোলিক বিস্তারের যে সীমাটি থাকে, সেই সীমাকে বলা হয় পপুলেশনের বিস্তার পরিসর। এরা সমপ্রকৃতির হতে পারে, আবার অসম প্রকৃতির হতে পারে। অর্থাৎ এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা সমানভাবে আয়তন অনুযায়ী সমানভাবে জনসংখ্যার সাথে সমানভাবে বন্টন হতে পারে, অথবা এরা অসম প্রকৃতিরও হতে পারে। আবার দেখা যায় গুচ্ছাকারে, অর্থাৎ প্রতিটি অঞ্চলে গুচ্ছাকারে তুমি মনে করো এই প্রজাতি অবস্থান করতে পারে। মানুষের ক্ষেত্রে প্রতি বছর প্রতি হাজারে কতটি শিশু জন্ম নেয় তাকে আমরা বলতে পারি জন্মহার। এবং কোনো দেশে যদি জন্মহার এবং মৃত্যু হারের যে পরিমাণটা সেটা যদি সমান হয় বা অনুপাতটা যদি সমান হয়, আমরা ধরে নিতে পারি সেই দেশে আমাদের যে মানুষের যে পপুলেশন বৃদ্ধির যে রেটটা, পপুলেশন বৃদ্ধির রেটটা হবে 0। অর্থাৎ সমান সংখ্যক মানুষ জন্ম নিচ্ছে এবং সমান সংখ্যক মানুষই কিন্তু মৃত্যুবরণ করছে, তাহলে পপুলেশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। প্রতিটি পপুলেশনের একটি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধির শক্তি থাকে। অর্থাৎ কোনো একটি সুবিধাজনক পরিবেশে কোনো পপুলেশন সর্বাধিক কতটা বৃদ্ধি পেতে পারে, তাকে আমরা সাধারণত বলি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি। সাধারণত একটি ব্যাকটেরিয়ামের জন্য আমরা যদি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি নিয়ে আলোচনা করি, দেখা যায় যে এটা 10 ঘন্টায় বৃদ্ধি পেয়ে অনেকগুলো, এখানে অনেকটি সংখ্যা লেখা রয়েছে, এই এতগুলো তুমি মনে করো তৈরি হতে পারে। এবার আসি একটি জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। এই জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে কথা বলবো স্তরবিন্যাস নিয়ে। আমাদের যে বনাঞ্চল রয়েছে বা আমাদের যে বন বায়োম, এটি নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন আমরা স্তর বিন্যাস সম্পর্কে কিছুটা জানতে পারবো। সবচেয়ে উঁচুতে যে স্তরটি থাকে তাকে বলা হয় ওভার স্টোরি স্তর, এবং এই ওভার স্টোরি স্তরটি কে কনজিস্ট করে সবচেয়ে উঁচু বৃক্ষগুলো এই স্তরে থাকে, এবং সাধারণত এরা কি করে? অন্যদের উপর ছায়া দেয়। ওভার স্টোরি ঠিক নিচেই থাকে আন্ডার স্টোরি স্তর। এই আন্ডার স্টোরি স্তরে অপেক্ষাকৃত কম উচ্চতার যে বৃক্ষগুলো আছে সেগুলো থাকে, এবং এরা আসলে অতটা কিন্তু ছায়াপ্রিয় নয়। এরপরে রয়েছে ট্রান্সগ্রেভি স্তর, এরপরে রয়েছে চারা স্তর। সাধারণত বড় বড় বৃক্ষের যে চারা, এবং তুমি যদি আমরা ধরে নিই যে বিভিন্ন যে তৃণজাতীয় বা বিরুৎ জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে, এগুলো নিয়ে এই স্তরটা কিন্তু গঠিত হয়।
ভূসংলগ্ন স্তর খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কোন স্তরে প্রচুর পরিমাণে হিউমাস থাকে? ভূসংলগ্ন স্তরে প্রচুর পরিমাণে হিউমাস থাকে। আর সাধারণত ব্যাকটেরিয়া আর ছত্রাক হলো এই স্তরে থাকা বিয়োজক। অর্থাৎ বিয়োজক বলতে ভাই আমরা কি বুঝি? আমরা বুঝি এরা জৈব বস্তু পচনে সাহায্য করতে পারে। ক্রমাগমন, আমরা যদি ক্রমাগমন নিয়ে একটু কথা বলি, আমাদের মাথায় আসতে পারে যে ভাই ক্রমাগমন কথাটার অর্থ কি? পরিবেশ পরিবর্তনের সাথে কোনো জীব প্রজাতির যদি হচ্ছে অবলুপ্তি ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো জীব প্রজাতির হচ্ছে আবির্ভাব ঘটে, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা বলি হচ্ছে ক্রমাগমন। এবং সময়ের সাথে সম্প্রদায়ের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বিভিন্ন ঋতুতে বিভিন্ন জীবের প্রজাতির সংখ্যা হ্রাস ঘটে বা বৃদ্ধি করতে পারে। স্পেশালি আমরা যদি বলি শীত, বর্ষা এবং বসন্ত, এই তিনটি ঋতুতে সাধারণত এই যে সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন হওয়ার যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে খুব বেশি করে লক্ষণীয় হয়। এবার আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টার্ম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে। কোন স্থানে জীব সম্প্রদায় এবং তার আশেপাশে থাকা, তুমি মনে করো যে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে তাদের পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে যে গতিময় পদ্ধতি আমরা পাই, সেই পদ্ধতিকে সাধারণত হচ্ছে বাস্তুতন্ত্র বা হচ্ছে ইকোসিস্টেম বলা হয়। এবং একটি ইকোসিস্টেম কি দিয়ে তৈরি হতে পারে? জড় এবং জীব উপাদান দিয়ে একটি ইকোসিস্টেম তৈরি হয়। যে ইকোসিস্টেমে পুষ্টি উপাদান চারপাশের সাথে হচ্ছে বিনিময় সাধারণত করে না, তাকে আমরা বলতে পারি হচ্ছে বদ্ধ ইকোসিস্টেম। একটি স্থল ইকোসিস্টেমে পুষ্টি উপাদান সঞ্চয় করে রাখার মতো তিনটি স্থান রয়েছে। আমরা তিনটি স্থানের নাম জানবো। বায়োমাস অর্থাৎ হচ্ছে জীবিত জীব, লিটার অর্থাৎ হচ্ছে মৃত জীব বা মৃত জৈব বস্তু, এবং হচ্ছে মাটি। এবার আসি, ইকোসিস্টেমে অনেকগুলো উপাদান রয়েছে, তার মধ্যে কোন একটি ইকোসিস্টেমের প্রধান যে উপাদান থাকে, প্রধান উপাদানের নাম হচ্ছে উৎপাদক, অর্থাৎ জৈব উপাদান বা জীব উপাদানের মধ্যে প্রথম হচ্ছে উৎপাদক। উৎপাদক সাধারণত কারা হয়? যারা হচ্ছে সবুজ উদ্ভিদ। পুকুর বা বিলের প্রধান উৎপাদক হিসেবে কে কাজ করে? কাজ করে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আমরা ফাইটোপ্লাঙ্কটন কথাটি মার্ক করব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে যে পুকুর বা বিলের প্রধান উৎপাদক হিসেবে কোনটিকে হচ্ছে আমরা সাধারণত কনসিডার করে থাকি। আচ্ছা, সবুজ উদ্ভিদ কর্তৃক উৎপাদিত খাদ্যে যে পরিমাণ শক্তি বন্ধন হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে মোট উৎপাদন। শ্বসন কার্যে শক্তি খরচ হওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে আমরা বলি হচ্ছে প্রকৃত উৎপাদন। অর্থাৎ আমরা শরীরে যে শক্তিটা তৈরি করছি, এই যে মোট উৎপাদন যে তৈরি করছি, সেই মোট উৎপাদনের একটি বড় অংশ কিন্তু চলে যাচ্ছে হচ্ছে শ্বসন কার্যে। এই শ্বসন কার্যটা হয়ে যাওয়ার পরে আমাদের বডিতে আর বাদ বাকি যে শক্তিটুকু থাকে তাকে আমরা সাধারণত বলি হচ্ছে প্রকৃত উৎপাদন। এবার আসি খাদক। খাদক হচ্ছে সাধারণত প্রাণীকুল। সাধারণত পুকুরে যে জু প্লাঙ্কটন থাকে, এই জু প্লাঙ্কটন হচ্ছে প্রাথমিক খাদক হিসেবে কাজ করে। এছাড়া তিতপুটি, মলা, খালিশা ইত্যাদি সেকেন্ডারি খাদক হিসেবে কাজ করতে পারে। গজার, শোল মাছ ইত্যাদি হচ্ছে টারশিয়ারি খাদক হিসেবে কাজ করে। এবার আসি বিয়োজক নিয়ে কথা বলি। বিয়োজক হতে পারে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাক। সাধারণত মৃত জীবের জৈব পদার্থ খেয়ে থাকে, এই জন্য এদেরকে আমরা, এই বিয়োজককে আমরা আরো দুটি নামে ডাকতে পারি। এই দুটি নাম হচ্ছে স্যাপ্রোফাজ এবং হচ্ছে ট্রান্সফর্মার। অর্থাৎ এরা কি করছে? এরা হচ্ছে মৃত বস্তুকে সরাসরি মাটিতে শক্তিতে রূপান্তরিত করার জন্য যে প্রসেসটা, এই ট্রান্সফর্ম করার যে প্রসেসটা যারা করছে তারাই হচ্ছে তো বিয়োজক, তাই তাদেরকে আমরা ট্রান্সফর্মারও বলি। যারা মৃত জৈব বস্তু থেকে বাহ্যিক হজম প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পুষ্টি গ্রহণ করে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে স্যাপ্রোট্রফস। কতক জীব মৃত এবং হচ্ছে জীবিত বস্তু থেকে অভ্যন্তরীণ প্রক্রিয়ায় হচ্ছে পুষ্টি সংগ্রহণ করে থাকে। এদেরকে আমরা হচ্ছে ডেট্রিটিভোরাস নামে হচ্ছে অধিক অভিহিত করে থাকি, এবং এদের একটি অন্যতম উদাহরণ হচ্ছে কেঁচো। এবার আসি, আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে একটু কথা বলবো। খাদ্য শৃঙ্খলে দেখা যায় সাধারণত, যদি কয়েকটা খাদ্য শৃঙ্খল নিয়ে আসলে এখানে কথা বলছি, ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উৎপাদক হিসেবে থাকে এবং ফাইটোপ্লাঙ্কটনের প্রাথমিক খাদ্যক হিসেবে থাকে জুপ্লাঙ্কটন। সেকেন্ডারি খাদ্যক হিসেবে থাকে ছোট মাছ। ছোট মাছের উদাহরণ হচ্ছে মলা এবং হচ্ছে তিতপুটি। এবার যদি আসি আমরা টারশিয়ারি খাদক নিয়ে কথা বলি। টারশিয়ারি খাদকে কে কে আছে? শোল, গজার, বোয়াল কিংবা হচ্ছে মাছরাঙ্গা অথবা হচ্ছে বক।
পরিবেশ সাধারণত হয় কোথায়? পরিবেশ সাধারণত হয় হচ্ছে পুকুর বা বিলে। অর্থাৎ এই যে পুরো যে আমরা ফ্লোচার্টটা খাদ্য শৃঙ্খলে দেখতে পারলাম, এই পুরা খাদ্য শৃঙ্খলের ফ্লোচার্টটা কাজ করে কিসের উপরে? কাজ করে হচ্ছে পুকুর বা বিলে। এবার যদি আসি, আমরা যদি হচ্ছে সমুদ্রের জন্য দেখি, সমুদ্রের জন্য খেয়াল করি, সমুদ্রেও হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদক হিসেবে কাজ করে। প্রাথমিক খাদ্য হিসেবে এখানেও জু প্লাঙ্কটন থাকে, সেকেন্ডারি খাদ্য হিসেবে এখানেও ছোট মাছ থাকে, এবং টারশিয়ারি খাদ্য হিসেবে এখানে আমরা পাই হচ্ছে হাঙ্গর। এবার যদি আমরা খেয়াল করি হচ্ছে স্থলজ খাদ্য শৃঙ্খল নিয়ে, সবুজ উদ্ভিদকে আমরা উৎপাদক হিসেবে ধরতেই পারি। প্রাথমিক খাদ্য হিসেবে থাকে গ্রাস হপার বা হচ্ছে ঘাস ফড়িং। সেকেন্ডারি খাদ্য হিসেবে থাকে হচ্ছে ব্যাঙ, যারা সাধারণত গ্রাস হপার বা ঘাস ফড়িংকে ভক্ষণ করে, এবং শেষে ব্যাঙকে অনেক সময় ভক্ষণ করে হচ্ছে বাজ পাখি। তাই বাজ পাখিকে আমরা বলতে পারি এরা টারশিয়ারি খাদ্য। এবার আমরা কথা বলবো ইকোলজিক্যাল পিরামিড নিয়ে। একটি ইকোসিস্টেমে উৎপাদের তুলনায় প্রাথমিক খাদ্যের সংখ্যা সবসময় কি থাকবে? সবসময় হচ্ছে কম থাকবে। আবার প্রাথমিক খাদ্যকের তুলনায় সেকেন্ডারি খাদ্যকের সংখ্যা কি হবে? সেকেন্ডারি খাদ্যকের সংখ্যা হচ্ছে কম থাকবে। আবার আমরা যদি বলি সেকেন্ডারি খাদ্যকের তুলনায় টারশিয়ারি যে খাদ্য আছে, টারশিয়ারি খাদ্যকের সংখ্যা কিন্তু আরো কম থাকে। তো এই বিভিন্ন ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত এই যে পিরামিড আকৃতির একটা নকশাকে আমরা সাধারণত হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড বলে থাকি। তো এই ইকোলজিক্যাল পিরামিডগুলোকে আমরা সাধারণত হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি: সংখ্যা পিরামিড, বায়োমাসের পিরামিড এবং হচ্ছে শক্তির পিরামিড। আমরা যদি বলি সংখ্যার পিরামিড কি? কোনো ইকোসিস্টেমে খাদ্য যে বস্তু রয়েছে, এই খাদ্য বস্তুর বা খাদ্য স্তরের সাথে তুমি মনে করো জীবের যে সংখ্যাভিত্তিক সম্পর্কটা রয়েছে, সেটা দেখানোর জন্য আমি যদি হচ্ছে কোনো নকশা আঁকি, সেই নকশাটাকে আমি বলতে পারি হচ্ছে সংখ্যা পিরামিড। এবং এই পিরামিডে প্রতিটি খাদ্য স্তরে কি দেখানো হয়? জীবের সংখ্যা দেখানো হয়। খাদ্য স্তর বলতে আমি কে প্রাথমিক খাদ্য, কে সেকেন্ডারি খাদ্য, কে টারশিয়ারি খাদ্য, সেটা বোঝাচ্ছি। জীবভর বা হচ্ছে বায়োমাসের পিরামিড। জীবজ পদার্থের মোট শুষ্ক ওজনটাই হলো বায়োমাস। একটি বটবৃক্ষের বায়োমাসের উপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে তুমি মনে করো সাধারণত হচ্ছে বেশি হয়। আবার পাখিগুলোর যে বায়োমাস আছে তাদের উপরে নির্ভরশীল যে পরজীবী বা পোকামাকড়গুলোর যে বায়োমাস, তার অপেক্ষা কিন্তু এরা সাধারণত হচ্ছে বেশি হয়। এবার যদি আসি শক্তির পিরামিডে, খাদ্য স্তরে জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাব অনুযায়ী অঙ্কিত যে নকশা, তাকে আমরা শক্তির পিরামিড বলি। ইকোসিস্টেমে 1 বর্গমিটার এলাকা এবং 1 বছর সময়কালের একক হিসেবে ব্যবহৃত যে শক্তি হয়, সেই শক্তির হিসাবটাকে আমরা হচ্ছে শক্তির পিরামিডে ইউজ করতে পারি। এবং এই পিরামিড খাদ্য স্তরের বায়োমাসে শক্তির পরিমাণকে নির্দেশ করে। এবার আমরা দেখি শক্তি প্রবাহের কিছু বৈশিষ্ট্য। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত শক্তি প্রবাহ হয় একমুখী, এবং শক্তির যে মূল উৎস, সেই মূল উৎসটা হয় হচ্ছে সৌরশক্তি। সূর্য সাধারণত হচ্ছে শক্তিটা উৎপাদকে সঞ্চালন করে, এবং উৎপাদক থেকে আলটিমেটলি উৎপাদককে ভক্ষণ করার মাধ্যমে কি হয়? ভক্ষণ করার মাধ্যমে এই শক্তিটা খাদকের মধ্যে চলে আসে। কারণ খাদককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক যে খাদক আছে, এই প্রাথমিক খাদককে অনেক সময় ভক্ষণ করে সেকেন্ডারি, এবং সেকেন্ডারিকে ভক্ষণ করে হচ্ছে টারশিয়ারি। অর্থাৎ এইভাবে খাদকের মধ্যেও কিন্তু শক্তির যে হচ্ছে চেইনটা, সেই চেইনটা চলতে থাকে। একটু খেয়াল করে দেখি, খাদ্য শৃঙ্খলের শুরু থেকে যত হচ্ছে শেষের দিকে যাওয়া যায়, ততই হচ্ছে শক্তির কিন্তু ক্রমব্যয় ঘটে। শক্তি প্রবাহে আমরা থার্মোডাইনামিক্সের প্রথম এবং যে দ্বিতীয় সূত্র রয়েছে, তা কিন্তু সম্পূর্ণভাবে প্রযোজ্য হিসেবে ধরে নিতে পারি। আমরা অলরেডি জানি যে প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে শক্তির সৃষ্টি কিংবা কোনো ধ্বংস হয় না, বরং শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। সেকেন্ড কথা, শক্তি যখন এক শক্তি থেকে অপশক্তিতে রূপান্তরিত হয়, তখন এই যে এই রূপান্তরের প্রক্রিয়ার প্রয়োজনে কিছু শক্তির কিন্তু হচ্ছে অপচয় ঘটে। আমরা অপচয় কথাটা মার্ক করব। এবার আমরা দেখি শক্তি কি সিস্টেমে নিম্নরূপে প্রবাহিত হয়। প্রথমে শক্তি থাকে সবচেয়ে বেশি হচ্ছে প্রডিউসার বা উৎপাদকে, এরপরে তাদেরকে খাওয়া তৃণভোজী খাদ্যকে, এবং তৃণভোজী খাদ্যদেরকে যেমন হচ্ছে গরু, ছাগল, ভেড়া, এদেরকে যারা হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী খাদ্য, তাদের কাছে শক্তির পরিমাণটা কিন্তু পৌঁছায় হচ্ছে সবার শেষে এবং সবার কম। এবং শক্তি কার জন্য কতটুকু হবে তা পুরোপুরি নির্ভর করে হচ্ছে আমার যে শক্তি প্রবাহের সে সাইকেলটাতে বা চেইনটাতে কত হচ্ছে লাস্টে অবস্থান করছে তার উপরে। তো এই যে নিয়মটা, এইটাকে আমরা সাধারণত বলি হচ্ছে শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম। খাদকরা যত বেশি উৎপাদকে হচ্ছে ভক্ষণ করে,
তার কেবলমাত্র দশমাংশই হচ্ছে ব্যবহারকারীর অর্থাৎ হচ্ছে ভক্ষণকারীর দেহ গঠনে কিন্তু কাজে লাগে, এবং এটাকে আমরা কি নিয়ম হিসেবে জানি? এইটাকে আমরা জানি হচ্ছে 10% নিয়ম নামে। শতকরা 90% শক্তি তাপ শক্তি হিসেবে কিন্তু পরিবেশেই ফিরে যায়, আর বাকি যে 10% থাকে সেই 10% হচ্ছে আমাদের দেহে কাজে লাগে। লিন্ডারম্যান এই মতবাদের প্রবর্তক। এবার আসি, আমরা কথা বলবো হচ্ছে জীবের অভিযোজন নিয়ে। প্রতিটি জীব তখনই হচ্ছে পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারে যখন সে তার সুবিধা মতো একটি সুন্দর পরিবেশ পায়। অর্থাৎ তুমি যদি গান গেতে চাও, অবশ্যই তোমার গান গাওয়ার জন্য তেমন একটি সুন্দর পরিবেশ লাগবে। অনেক বেশি কোলাহল কিংবা হাউকাওয়ের মধ্যে কিন্তু তুমি গান শিখতে বা গান করতে কমফোর্ট ফিল করবে না। ঠিক তেমন ভাবেই একটি জীব তখনই হচ্ছে পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারে যখন সে তার সুবিধা মতো একটি হচ্ছে পরিবেশ পায়, এবং সুবিধা মতো পরিবেশ তো আসলে সবসময় হচ্ছে পাওয়া যায় না, এটা তো হচ্ছে বাস্তব সত্য কথা। তো একটি নির্দিষ্ট পরিবেশে যখন হচ্ছে কোনো জীবের খাপ খাইয়ে নিতে হয়, অর্থাৎ সবকিছুই তার অনুকূলে নেই কিন্তু সে কি করছে, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, এই খাপ খাইয়ে নেওয়াটাই হলো সেই জীবের অভিযোজন। কোনো নিবাসে বসবাসের জন্য একটি জীব যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে থাকে, অর্থাৎ নতুন যে বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যে আগে ছিল না, কিন্তু এই পরিবেশে বেঁচে থাকার জন্য তার এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হচ্ছে, তাকে আমরা সাধারণত অভিযোজন বলি। প্রথমে আমরা অভিযোজনে পড়বে হচ্ছে জলজ উদ্ভিদ নিয়ে। জলজ উদ্ভিদ সমূহের সঠিক অবস্থা এবং অবস্থানের উপর ভিত্তি করে একে আমরা সাধারণত হচ্ছে 4 প্রকারে ভাগ করে থাকি। চারটি প্রকার হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ এবং হচ্ছে উভচর উদ্ভিদ। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এর যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আসে। তো আমরা যেটা করব, আমরা একটু কষ্ট করে মনে রাখতে পারি মুক্ত ভাসমান, আমি একটু মার্ক করি, মুক্ত ভাসমান যে জলজ উদ্ভিদগুলো রয়েছে তাদের সবার নামে শেষে আমরা দেখতে পাবো হচ্ছে পানা, যেমন কচুরি পানা, কুতি পানা, খুদি পানা। আবার মূলাবদ্ধ, একটু খেয়াল করে দেখো, মূলাবদ্ধ যে ভাসমান জলজ উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি এরা সবাই কি, এরা সবাই হচ্ছে সরাসরি কোনো ফুলের নামে আছে, যেমন শাপলা, এই শাপলা সাদা হতে পারে, এই শাপলা লাল হতে পারে। এরপর আরো রয়েছে পদ্ম। এবার যদি আমরা খেয়াল করি উভচর উদ্ভিদের জন্য আমরা মাথায় রাখতে পারি উদাহরণ হচ্ছে কলমি লতা, হেলঞ্চা এবং হচ্ছে কেশরদাম। এছাড়া আর বাদ বাকি যে জলজ উদ্ভিদ রয়েছে তারা সরাসরি সবাই মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ। এবার আসি আমরা জলজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য বা এর অভিযোজন নিয়ে আমরা কিছু কথাবার্তা জানবো। সাধারণত মাটিতে নোংরাবদ্ধ যে ভাসমান উদ্ভিদ রয়েছে, এই ভাসমান উদ্ভিদের কাণ্ডগুলো হয় সাধারণত হচ্ছে রাইজোম জাতীয়। এদের মূল সংগঠিত হয় না এবং অনেক ক্ষেত্রে আসলে মূল থাকে না বললেই চলে। কাণ্ড এবং পাতার যে বহিতক রয়েছে, এই বহিতক হচ্ছে কিউটিন যুক্ত থাকে না, আমরা কিউটিন যুক্ত থাকে না কথাটা মার্ক করব, অর্থাৎ কিউটিন যুক্ত থাকছে না, এবং পত্ররন্ধ্র প্রায় হচ্ছে থাকেই না। এদের মূল এবং কাণ্ডে, এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি, এদের মূল এবং কাণ্ডে বড় বড় কিন্তু বায়ুকুঠিরি থাকে, এবং বায়ুকুঠিরি বিশিষ্ট যে গঠনটি রয়েছে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা কথাটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসি, এদের ভাস্কুলার বান্ডেল অপেক্ষাকৃত ছোট হয় এবং জাইলেম অনেক সময় হচ্ছে অনুপস্থিত থাকে। অধিকাংশই কি করতে পারে, অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করতে পারে, এবং এতে যে যান্ত্রিক টিস্যু রয়েছে, যান্ত্রিক টিস্যু কম থাকে। এবার আসি মূলজ উদ্ভিদ বা হচ্ছে জেরোফাইটস। দেহে পানি সংরক্ষণ, অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ এবং কাণ্ড ও পাতার মাধ্যমে পানির অপচয় রোধকরণ, অর্থাৎ এই যে তিনটি মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে মূলজ উদ্ভিদের অভিযোজনটি ডিপেন্ড করে। এটির যে কোনো একটি থাকতে পারে, আবার হচ্ছে সবকটি বৈশিষ্ট্যই কিন্তু মূলজ উদ্ভিদে বিদ্যমান থাকতে পারে। যেখানে সাধারণত পানির পরিমাণ কম কিন্তু প্রস্বেদনের হার অনেক বেশি, সেখানে হচ্ছে মূলজ উদ্ভিদ অধিক জন্মে। মূলজ উদ্ভিদ বলতে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ওপেনহাইমার, তিনি হচ্ছে মূলজ উদ্ভিদ বলতে বুঝিয়েছেন আবাসস্থলে পানির অভাব মেটানোর জন্য নিজেদের বহির্গঠন, অন্তর্গঠন এবং যে শারীরবৃত্তীয় পরিবর্তন রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটাতে যে সক্ষম রয়েছে, উদ্ভিদগুলো রয়েছে, তাদেরকে আমরা মূলজ উদ্ভিদ বলতে পারি। এবং মূলজ উদ্ভিদকে আমরা সাধারণত হচ্ছে কয়টি ভাগে ভাগ করতে পারি, 4টি ভাগে। প্রথম ভাগ হচ্ছে খরা এড়ানো উদ্ভিদ, দ্বিতীয় হচ্ছে কৌশলে খরা এড়ানো উদ্ভিদ, খরা সহ্যকারী উদ্ভিদ, অর্থাৎ এরা হচ্ছে খরা এড়ায় না, খরাটা চলে আসলে সহ্য করে, এবং হচ্ছে খরাকে প্রতিরোধ করতে পারে এমন খরা প্রতিরোধকারী উদ্ভিদ। এবার আমরা চলে আসি মূলজ উদ্ভিদের অভিযোজন নিয়ে। মূলজ উদ্ভিদের বাহ্যিক অভিযোজন যদি আমরা খেয়াল করি, এরা সাধারণত কি আকৃতির হয়, ছোট আকারের হয়, এবং এরা সাধারণত ছোপ আকারের হয়।
মূল এবং মাটির উপরিতলে বা কাছাকাছি এদের হচ্ছে দেখা যায় খুব গভীরে হচ্ছে প্রলম্বিত হয়, এবং যে মূলটি থাকে এই মূলটি হয় হচ্ছে সুগঠিত। মরুজ উদ্ভিদে যে পাতা থাকে এবং কাণ্ড থাকে তা সাধারণত হচ্ছে চ্যাপ্টা, রসালো এবং হচ্ছে সবুজ হয়, এবং চ্যাপ্টা এবং রসালো হওয়ার কারণে তারা কি করতে পারে, সাধারণত হচ্ছে পানি ধরে রাখতে পারে। মরুজ উদ্ভিদের সরাসরি কোনো হচ্ছে পাতা নেই, এই পাতাগুলো হচ্ছে হয় অপেক্ষাকৃত ছোট হয় কিংবা পরবর্তীতে এই পাতাগুলো কিসে পরিণত হতে পারে, পাতাগুলো অভিযোজনের কারণে পরিণত হয় হচ্ছে কাঁটায়, এবং পাতার এইভাবে হচ্ছে কাঁটায় পরিণত হওয়ার কারণে পানির অপচয় কিন্তু রোধ হচ্ছে। এই গেল হচ্ছে এর বাহ্যিক অভিযোজন। এবার যদি আমরা কথা বলি অন্তর্গঠন বা অন্তর্গঠন অভিযোজন নিয়ে, এই যে পাতার কিউটিকল হচ্ছে পুরু হয়, কাণ্ড হয় এবং হচ্ছে পাতায় হচ্ছে মোমের আবরণ থাকে। তাই মোমের আবরণ থাকার কারণে এর যে প্রসাধন হার হ্রাস পায়। অর্থাৎ আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে যত কম পরিমাণ পানি, যেহেতু আমি বেশি পরিমাণ পানি পাচ্ছি না। তুমি যদি নিজেকে মরুজ উদ্ভিদ হিসেবে চিন্তা করো, তুমি হচ্ছে মরুভূমিতে আছো, তুমি প্রচুর পরিমাণে পানি কিন্তু পাচ্ছ না, তুমি যতটুকু পানি পাচ্ছ সেই পানিটুকু তুমি অযথা শরীর থেকে বের করে দিলে ডিহাইড্রেশনের কারণে কিন্তু হচ্ছে মরুজ উদ্ভিদটা হচ্ছে মারা যাবে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যদি হচ্ছে প্রশোধন হ্রাস করতে পারি, আমরা জানি প্রশোধনের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি হচ্ছে বডি থেকে বের হয়ে যায় গাছের জন্য। তো এই প্রশোধনটাকে যদি আমরা হচ্ছে বন্ধ করতে পারি, তাহলে কি করতে পারবো, আমরা যদি হচ্ছে নিজেকে মরুজ উদ্ভিদ মনে করি, আমরা আমাদের বডিতে কি করতে পারবো, পানিগুলোকে হচ্ছে ধরে রাখতে পারবো। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমি যদি একটা মোমের আবরণ দিতে পারি কাণ্ড বা পাতায়, যেখান থেকে আসলে হচ্ছে প্রশোধনগুলো হয়, পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকুলার, লেন্টিসেল, যত ধরনের প্রশোধন হয়, এই প্রশোধন নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করছি উদ্ভিদের যে হচ্ছে শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে। তো ওইটা থেকে অলরেডি তোমরা জানো যে কোথায় কোথায় মাধ্যমে আসলে হচ্ছে প্রশোধন হতে পারে। তো এই প্রশোধনটাকে যদি আমি একটা মোমের আবরণ দিয়ে কোনোভাবে বন্ধ করে দিতে পারি, আমার বডি থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যাচ্ছে না। এবং পাতা যে পত্ররন্ধ্র বা স্টোমাটা, সেটা সাধারণত ত্বকের গভীরে অবস্থিত থাকে, তাই কি হয়, পানির যে বাষ্পায়ন এবং নির্গমন হওয়ার যে সম্ভাবনা সেটি হচ্ছে কমে যায়। এদের যে প্যারেনকাইমা কোষ থাকে, এরা সাধারণত হচ্ছে স্থিতিশীল এবং রসালো হয়, এবং এরা কি করতে পারে, প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে। কাণ্ডের যে মেকানিক্যাল টিস্যু বা পরিবহন টিস্যু রয়েছে, তারা সাধারণত হচ্ছে সুগঠিত হয়, মোটা প্রাচীর বিশিষ্ট হয় এবং ঘন সন্নিবেশিত হয়। এবার আসি এদের শারীরবৃত্তীয় অভিযোজন নিয়ে। মরু উদ্ভিদের ক্ষেত্রে অভিস্রবণের চাপটা সাধারণত হচ্ছে বেশি হয়, প্রশোধনের হার হয় খুবই কম, বৃষ্টির সাথে পানি এরা শোষণ করে নিতে সক্ষম, সাথে সাথে এরা হচ্ছে পানিটা শোষণ করে নিতে পারে। বর্ষজীবী উদ্ভিদসমূহ বৃষ্টির পরপরই অতি অল্প সময় হচ্ছে জীবনচক্র সম্পন্ন করতে হচ্ছে সক্ষম হয়, অর্থাৎ হচ্ছে বেশি সময় নেয় না। কম পানি এবং উত্তাপ ইত্যাদির কারণে কিন্তু এনজাইমের ক্রিয়া হচ্ছে কিছুটা কম থাকে, তাই হচ্ছে উদ্ভিদের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে অনেক বড় উদ্ভিদ হয় না, উদ্ভিদের বৃদ্ধিটা হয় হচ্ছে ধীর গতি। এবার আমরা কথা বলবো হচ্ছে লোনামাটির উদ্ভিদ নিয়ে। লোনামাটির উদ্ভিদকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে হ্যালোফাইটস। এদের যে বৈশিষ্ট্য রয়েছে, লোনামাটির উদ্ভিদের যে কাণ্ড এবং পাতা তা হচ্ছে রসালো থাকে, এদের যে স্তম্ভমূল এবং ঠেসমূল থাকে তা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে। মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল বা হচ্ছে নিউমেটাফোর থাকে, এবং এদের গায়ে কি থাকে, এদের গায়ে থাকে হচ্ছে শ্বাসছিদ্র। এই শ্বাসছিদ্র থাকার সুবিধাটা কি, এটি দিয়ে এরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এদের মূলের অভ্যন্তরে সাধারণত হচ্ছে বড় বড় বায়ুকুঠুরি থাকে। এদের ক্ষেত্রেও প্রশোধন কম হয়। অনেক উদ্ভিদ জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, যেমন রাইজোফোরা গণের যে প্রজাতি রয়েছে তাদের হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়ে থাকে। এবার আমরা কথা বলবো প্রাণী জগতের কিছু অঞ্চল নিয়ে, তার মধ্যে মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চলের ভৌগোলিক সীমানা হচ্ছে উত্তরে আফগানিস্তান এবং চীন, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে ইরান এবং হচ্ছে আরব, এবং পূর্বে হচ্ছে দেখা যায় হচ্ছে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে প্রথমে আমাদের যাতে চোখ পড়ে সেটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশ ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন এই ওরিয়েন্টাল অঞ্চল একটি বিশাল বড় অঞ্চল, কিন্তু একে হচ্ছে 4টি উপ অঞ্চলে আমরা ভাগ করতে পারি। ভারতীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল, ইন্দো-চীন উপ অঞ্চল, ইন্দো-মালয় উপ অঞ্চল। এবং বাংলাদেশ কোথাকার হচ্ছে কোন উপ অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। বাংলাদেশ হচ্ছে ভারতীয় যে উপ অঞ্চল রয়েছে এই ভারতীয় উপ অঞ্চলের কিন্তু অন্তর্গত। এবার আমরা পড়ে নিব ছোট ছোট কিছু সংজ্ঞা। এন্ডেমিক বলতে আমরা কি বুঝি, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদ বা প্রাণীকে উক্ত অঞ্চলের এন্ডেমিক উদ্ভিদ বা হচ্ছে প্রাণী বলে। তোমাদের জন্য আমি আরেকটু ইজি করে বলি,
কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, অর্থাৎ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কোথায় দেখতে পারি? রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পারি হচ্ছে সুন্দরবনে। এখন এই যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এটা সরাসরি এই প্রজাতি সাধারণত হচ্ছে পৃথিবীর অন্যান্য জায়গায় বা অন্যান্য জায়গার যে বন, সেই বনে কিন্তু হচ্ছে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সুন্দরবনের জন্য বা আমাদের বাংলাদেশ কিংবা হচ্ছে ভারতের জন্য হচ্ছে এটি একটি এন্ডেমিক প্রাণীর উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। এখন এখানে একটি কথা আছে, তোমাদের অনেকে বলতে পারো যে ভাইয়া একই রকম দেখতে সাদা কালারের কিছু বাঘ তো আমরা হচ্ছে সাইবেরিয়া কিংবা হচ্ছে রাশিয়ার যে বিভিন্ন অঞ্চল সেখানে দেখতে পারি। না, এরা রয়্যাল বেঙ্গল টাইগার না। রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্রজাতিটা, আমি স্পেসিফিকভাবে হচ্ছে প্রজাতির কথা বলছি। একটি স্পেসিফিক প্রজাতি যদি পৃথিবীর একদম স্পেসিফিক একটা জায়গাতেই হচ্ছে পাওয়া যায়, তাকে আমরা তখন বলতে পারি এন্ডেমিক। এখন এরকম এন্ডেমিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে উদাহরণ রয়েছে। একটু যদি খেয়াল করে দেখি, না মাছের ক্ষেত্রে নাপ্তি রুই বা হচ্ছে সবুজ রুই, ব্যাঙের ক্ষেত্রে অ্যামফিবিয়ার ক্ষেত্রে হচ্ছে গাঢ় পাহাড়ি ব্যাঙ বা হচ্ছে তুমি মনে করো ড্যানিয়েল ব্যাঙ। সরীসৃপের মধ্যে খুব পরিচিত একটি নাম ঘড়িয়াল কিংবা হচ্ছে সিলেটি কাছিম, এরপর হচ্ছে শ্বেত কাকাতুয়া, এরপর হচ্ছে সিংহলেস বানর বা আমাদের এই অঞ্চলে একটা টাইমে প্রচুর পরিমাণে ছিল, বর্তমানে বিলুপ্ত প্রায়, সেটা হচ্ছে শুশুক। এই প্রাণীগুলো কিন্তু শুধুমাত্র এই যে ওরিয়েন্টাল অঞ্চলেই হচ্ছে দেখা যেত। এই ওরিয়েন্টাল অঞ্চলের বাইরে কোথাও কিন্তু এই ধরনের প্রাণী হচ্ছে দেখা যায় না। যেমন সাধারণত পান্ডা চীনের বাইরে দেখা যাওয়াটা খুব টাফ। পান্ডার ওখানে ব্রিডিং হয় না, হয়তো বা চীন থেকে জু বা হচ্ছে চিড়িয়াখানার জন্য হচ্ছে পান্ডা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, কিন্তু পান্ডা কিন্তু একমাত্র হচ্ছে চীনেই হচ্ছে এদের উৎপাদনটা হয় সবচেয়ে বেশি। কিংবা ক্যাঙ্গারু বললেই আমাদের মাথায় সবার প্রথম কার নাম আসে? সবার প্রথম নাম আসে হচ্ছে অস্ট্রেলিয়ার। অর্থাৎ ক্যাঙ্গারু বা কোয়ালা এগুলা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওই অঞ্চলের জন্য হচ্ছে এন্ডেমিক প্রাণী। এবার আসি, যেহেতু এভাবে কথা বলছি, আমরা এক্সোটিকের সংজ্ঞাটাও পড়ে ফেলি। এক ভৌগোলিক অঞ্চল থেকে অন্য ভৌগোলিক অঞ্চলে প্রবর্তনকারী উদ্ভিদ বা আগত প্রাণীকে তাকে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে এক্সোটিক উদ্ভিদ বা প্রাণী বলি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে পেঁপে কিন্তু বাংলাদেশে প্রথম দিকে চাষ হতো না। পেঁপে, আনারস, তেলাপিয়া এবং সিলভার কার্প মাছ কিন্তু আমাদের দেশি মাছ না, এটা বিদেশ থেকে আমাদের দেশে আনা হয়েছে। এর উন্নত প্রজাতি হচ্ছে তৈরি করা হয়েছে বাংলাদেশের পানির সহনশীল বা বাংলাদেশের আবহাওয়ার সাথে সহনশীল করে এর যে প্রজাতি রয়েছে তার উপরে গবেষণা করে তারপরে কিন্তু বাংলাদেশে হচ্ছে সিলভার কার্প মাছ চাষ করা হয়। অর্থাৎ এরা কিন্তু প্রথমে বাংলাদেশে ছিল না। তোমরা হয়তো বা পেঁপে কিংবা আনারসের কথা শুনে একটু অবাক হবে। সত্যি কথা বলতে গেলে পেঁপে বা আনারস কোনোটারই অরিজিন কিন্তু হচ্ছে বাংলাদেশের না। এগুলো হচ্ছে বাইরের ফল বা বাইরের হচ্ছে সবজি। এগুলা কালক্রমে এক ভৌগোলিক অঞ্চল থেকে আমাদের তুমি মনে করো হচ্ছে ভৌগোলিক অঞ্চলে চলে এসেছে। তাই এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি বাংলাদেশের জন্য এক্সোটিক। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ছোট ছোট করে আমরা কিছু কথাবার্তা পড়ে ফেলবো। এই ইনফরমেশনগুলো অনেক বেশি প্রয়োজন হবে। বাংলাদেশের বনাঞ্চল নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করি। একটি দেশের মোট আয়তনের শতকরা 25% কিন্তু হচ্ছে বনাঞ্চল থাকা উচিত, কিন্তু বাংলাদেশে বর্তমানে বনাঞ্চল কমে দাঁড়িয়েছে শতকরা 10% মতো, যেটা আসলে কিন্তু খুব কম। তো বাংলাদেশে যে বনাঞ্চল রয়েছে, বনের ধরন অনুযায়ী বাংলাদেশের এই বনকে আমরা নিম্নলিখিত উপায়ে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করা যায়: চিরসবুজ বন, পত্রঝরা বন এবং হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। চিরসবুজের সাথে আমরা অর্ধ চিরসবুজ বনাঞ্চলকে হচ্ছে অ্যাড করে নিতে পারি। পত্রঝরা বনের আরেকটি অপর নাম হচ্ছে পর্ণমোচী বন এবং হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল তো আমরা পড়লামই। চিরসবুজ বা অর্ধ চিরসবুজ যে বনাঞ্চল আমরা কোথায় দেখতে পারি? সাধারণত হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে, অর্থাৎ পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা চিরসবুজ ও অর্ধ চিরসবুজ হচ্ছে বনাঞ্চল দেখতে পারি। এদের বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এসব অঞ্চলে বার্ষিক যে বৃষ্টিপাত রয়েছে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত 225 সেন্টিমিটার থেকে 500 সেন্টিমিটার হয়, অর্থাৎ অনেক বেশি আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হওয়ার কারণে এদের যে মাটিতে যে হিউমাস, এই হিউমাস হচ্ছে অধিক পরিমাণে থাকে এবং সাধারণত এই যে মাটিটা থাকে হচ্ছে অ্যাসিডিক বা অম্লীয়। এবং এই বনগুলো অপেক্ষাকৃত ঘন হয়, মানে ফাঁকা ফাঁকা থাকে না, প্রচুর পরিমাণে হচ্ছে গাছ থাকে। এবং দেখা যায় যে এতে হচ্ছে ছোট ছোট পাহাড়, যেমনটি আমি বলেছিলাম প্রথমে, যেটি পাহাড়ি অঞ্চলে থাকে ছোট ছোট পাহাড় এবং হচ্ছে মাঝে মাঝে খাদ। এটা হচ্ছে এই যে অঞ্চল, এই অঞ্চলের হচ্ছে ভূমিরূপ। অধিকাংশ উদ্ভিদই সাধারণত হচ্ছে চিরসবুজ প্রকৃতির হয়।
এবার আসি লালমাই যে শালবন অঞ্চল, লালমাই শালবন অঞ্চল কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার যে লালমাই পাহাড় রয়েছে, এই লালমাই পাহাড়ে এই শালবন অঞ্চলটি অবস্থিত। পত্রঝরা বনের কিছু বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলি। পত্রঝরা বনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জানি বসন্তকালে হচ্ছে নতুন পাতা গজায় এবং শীতকালে কি হয়? শীতকালে হচ্ছে পাতা ঝরে যাচ্ছে। বার্ষিক বৃষ্টিপাত খুবই কম হয়, 125 সেন্টিমিটার, সাধারণত হচ্ছে বরেন্দ্র অঞ্চলের ক্ষেত্রে। আর আমাদের যে ঢাকা, রাজধানী ঢাকা রয়েছে, সেটা কিসের মধ্যে পড়ে? এই পত্রঝরা বনের যে অঞ্চল রয়েছে তার মধ্যেই পড়ে। এবং ঢাকায় দেখা যায় যে 175 সেন্টিমিটার হচ্ছে বার্ষিক বৃষ্টিপাতের রেট। তাই বাতাসের যে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতাটা হচ্ছে অপেক্ষাকৃত কম। এবং এই অঞ্চলের মাটির যে বর্ণ, মাটির বর্ণ হয় লাল কিংবা হচ্ছে হলুদাভ, এবং এই মাটিটা সাধারণত হচ্ছে অম্লীয় বা অ্যাসিড হয় এবং বর্ষায় কর্দমাক্ত হয়ে যায়, শীতে হচ্ছে পুরোপুরি শুকনো থাকে। এই অঞ্চলের বন অলরেডি তোমরা জানো, এই যে ঢাকা বা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলের বনগুলো তুলনামূলকভাবে কম ঘন, তবে সাধারণত মধুপুর অঞ্চলের দিকে বনগুলো হচ্ছে অপেক্ষাকৃত ঘন হয়। এবং এই যে তুমি মনে করো এই যে পাহাড়ি যে এলাকা, এই পাহাড়ি উঁচু যে অংশগুলো থাকে তাদেরকে সাধারণত বলা হয় হচ্ছে চালা, এবং এই উঁচু উঁচু অংশের মধ্যেখানে যে হচ্ছে সমতল ভূমি থাকে তাদেরকে সাধারণত বলা হয় হচ্ছে বাইদ। এবং চালায় সাধারণত হচ্ছে বন হয় এবং বাইদে সাধারণত হচ্ছে ধান চাষ করা হয়। একটু দাগ পড়ে গেছে, তারপর একটু কষ্ট করে দেখি যে গড় তাপমাত্রা হচ্ছে শীতকালে থাকে 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে থাকে হচ্ছে 26.70 সেলসিয়াস। এবার আসি কোনো একটি জীবের বিলুপ্তির কারণ কি কি হতে পারে। প্রথম কারণ হতে পারে ইকোলজিক্যাল কারণ। ইকোলজিক্যাল কারণের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে কম পপুলেশন এবং কম বিস্তৃত অঞ্চল, অর্থাৎ কোনো প্রজাতির পপুলেশন সংখ্যা যদি হচ্ছে কমে যায় এবং তার যে বিস্তৃত অঞ্চল রয়েছে তা যদি হচ্ছে সংকীর্ণ হয়ে যায়, তবে তা কিন্তু বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। আবার গুচ্ছ বন্টনের ক্ষেত্রে স্থানে স্থানে গুচ্ছবন্টিত জীব সহজে হচ্ছে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে থেকে যায়, অর্থাৎ এরা যদি একসাথে অবস্থান না করে, আলাদা আলাদাভাবে গুচ্ছ গুচ্ছ রূপে হচ্ছে অবস্থান করে, তখন কিন্তু তাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা আমরা যদি বলি হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ হোক বা যে কারণেই হোক, তাদের কিন্তু হচ্ছে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা একটা কথা শুনেছি সবসময়, একতাই হচ্ছে বল। সবাই মিলে একসাথে মিলেমিশে থাকলে তাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আলাদা আলাদা যদি তারা আলাদা আলাদা এরিয়াতে হচ্ছে অবস্থান করে, তখন তাদেরকে খুব ইজিলি হচ্ছে পরিবেশগত কারণে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সাধারণত যেসব জীবের দেহ হচ্ছে বড় এবং খাদ্য শৃঙ্খলে হচ্ছে উপরের দিকে অবস্থান করে, তাদের কিন্তু বিলুপ্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি। দেখো একটু খেয়াল করে দেখি, খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার হচ্ছে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। অর্থাৎ যারা টারশিয়ারি খাদক, তাদের বিলুপ্তি হওয়ার সম্ভাবনা সেকেন্ডারি খাদক কিংবা প্রাইমারি খাদকের তুলনায় কিন্তু অনেক বেশি। এবার আসি কলোনিকরণ ক্ষমতা। যেসব প্রজাতি নতুন পরিবেশে বংশবিস্তারের মাধ্যমে কলোনি সৃষ্টি করতে পারে না, সেসব প্রজাতি সহজে বিলুপ্ত হয়। এটার আরো একটি ছোট্ট, আমরা যদি হচ্ছে বাংলা ভাষায় বা ইজি ভাষায় যদি আমরা বলতে চাই, এখানে যেটি বোঝাতে চেয়েছে, যেসব প্রজাতি নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে না বা অভিযোজন করতে পারে না, তার বা কলোনি সৃষ্টি করতে পারে না, সেসব প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। আমরা অলওয়েজ শুনে এসেছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ পরিবেশের সাথে তুমি যদি খাপ খাওয়াইতে না পারো, তুমি কোনোভাবে কিন্তু এই পরিবেশে সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা, পরিবেশের কিছু নিয়ামক থাকে, এই নিয়ামকের অস্থিরতার জন্য কিন্তু জীব বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা ভূমিকম্প, অগ্নুৎপাত, দাবানল, হিমবাহ, জলোচ্ছ্বাস ইত্যাদি আমরা বুঝাই। সাধারণত হচ্ছে যখন কোনো একটা বড় অঞ্চল জুড়ে, যেটা বর্তমানে আসলে দেখা যায় না, প্রাগৈতিহাসিক যুগে যখন বড় কোনো হচ্ছে ভূমিকম্প হইতো, একটা অঞ্চলে হচ্ছে ভূমিকম্প হয়েছে, ওই জায়গার যে এন্ডেমিক যে ফনা বা হচ্ছে প্রাণী বা উদ্ভিদ যেগুলো থাকতো সবগুলো একসাথে হচ্ছে ধ্বংস হয়ে যেত। এরকম বেশ কয়েকটা হচ্ছে মানে উদাহরণ আছে প্রাগৈতিহাসিক যুগের। তো এই প্রাকৃতিক বিপর্যয়গুলো কিন্তু ওভার দ্য ইয়ার্স আমাদের কিন্তু বিভিন্ন জীবের বিলুপ্তির কারণ হয়েছে। যেমন ডাইনোসরের যদি বিলুপ্তির কারণ আমরা জানতে চাই, আমরা ইজিলি বুঝতে পারবো যে হচ্ছে উল্কাপাতের কারণে বা উল্কাপিণ্ডের হচ্ছে আমাদের পৃথিবীতে পতনের কারণে কিন্তু মহাপরাক্রমশালী ডাইনোসর যে প্রজাতি রয়েছে তারাও কিন্তু হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাদেরটা ছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। এবার আসি মানব সৃষ্ট কারণ। বর্তমানকালে প্রাকৃতিক কারণ বা ইকোলজিক্যাল কারণ আসলে মেইন না, মানব সৃষ্ট কারণগুলাই হচ্ছে কিন্তু প্রজাতি ধ্বংসের, বিভিন্ন প্রজাতিকে ধ্বংস করা বা প্রজাতি বিলুপ্তির হচ্ছে মূল কারণ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে বাসস্থান ধ্বংস। জীববৈচিত্র্য বিলুপ্তির সবচেয়ে বড় কারণ, আমরা বড় কারণ কথাটা মার্ক করবো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কারণ হলো তাদের কিন্তু বাসস্থানটা ধ্বংস করে দেওয়া। বর্তমানে প্রতি মিনিটে
প্রায় হচ্ছে 50 একর করে কিন্তু আমরা বাসস্থান হচ্ছে ধ্বংস করছি। এবং সাধারণত জলাভূমি বা আমাদের যে জলাভূমি থাকে সেই জলাভূমিগুলোকে হচ্ছে ভরাট করাই কিন্তু হচ্ছে জলজ প্রজাতি বিলুপ্তির কিন্তু হচ্ছে মেইন কারণ। এরপরে আমরা অতিমাত্রায় হচ্ছে দেখা যায় সম্পদ আহরণ করছি, তেল আহরণ করছি, কয়লা আহরণ করছি। এই যে অতিমাত্রায় সম্পদের যে আহরণ, এগুলো হচ্ছে জীব প্রযুক্তি বিলুপ্তির কিন্তু কারণ হয়। অতিমাত্রায় যদি আমরা হচ্ছে পশুচারণ করি, তৃণভূমিতে অতিমাত্রায় পশুচারণের কারণে কিন্তু হচ্ছে অনেক প্রজাতি বিলুপ্ত হতে পারে। পলিনেটর কি? পলিনেটর ধ্বংস করলে আমরা হচ্ছে কি করতে পারি, বিভিন্ন হচ্ছে জীব প্রজাতির বিলুপ্তি ঘটে যেতে পারে। খুবই খারাপ বিষয়। তাহলে পলিনেটরটা কি? পলিনেটর বলতে আমরা সাধারণত হচ্ছে মৌমাছি সহ বিভিন্ন ধরনের যে উপকারী কীটপতঙ্গ রয়েছে, এই উপকারী কীটপতঙ্গকে বুঝাই। পলিনেটর বা পলিনেশন যারা করে তাদেরকে আমরা হচ্ছে পলিনেটর বলছি। তো এরা কি করে? এরা সাধারণত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন ঘটায় থাকে। তো আমরা যদি মৌমাছি বা এই উপকারী কীটপতঙ্গগুলোকে হচ্ছে মেরে ফেলি, বা হচ্ছে আমরা অলরেডি দেখো, আমরা যদি এখানে খেয়াল করে দেখি, কীটনাশক বা কিংবা হচ্ছে পতঙ্গনাশক ব্যবহারের কারণে এগুলো যদি তুমি মনে করো হচ্ছে কমে যায়, তখন আমরা কি করতে পারি? তখন আমরা দেখি যে এদের উপরে যে ডিপেন্ডেন্ট যে প্রজাতিগুলো রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। এবং আমরা প্রচুর পরিমাণে মানবসৃষ্ট কারণের মধ্যে একটি অন্যতম হচ্ছে পরিবেশ দূষণ করে থাকি। এটি জীববৈচিত্র্য বিলুপ্তির কিন্তু একটি বড় কারণ হিসেবে দেখা যায়। এবার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য পড়ব ইন সিটু কনজারভেশন এবং হচ্ছে এক্স সিটু কনজারভেশনের মধ্যে হচ্ছে পার্থক্য। ইন সিটু কনজারভেশনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, স্বাভাবিক বাসস্থানের পরিবেশের মধ্যে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাকেই আমরা বলি হচ্ছে ইন সিটু কনজারভেশন। জীবকে তার নিজস্ব বাসস্থান থেকে অন্যত্র যদি আমি হচ্ছে কনজার্ভ করি, অর্থাৎ তোমার বাসা ধরো হচ্ছে মহাখালী, তোমাকে আমি নিয়ে গেলাম হচ্ছে উত্তরাতে, ঠিক আছে, এভাবে যদি হচ্ছে আমরা হচ্ছে কনজারভেশন করার ট্রাই করি, সেটাকে আমরা বলি হচ্ছে এক্স সিটু কনজারভেশন। একটি নির্দিষ্ট প্রজাতিকে ইনসিটু কনজারভেশন করলে তার সম্পর্কিত অন্যান্য যে জীবরা থাকে তারাও সংরক্ষিত হবে, কিন্তু এমন কোনো সংরক্ষণের সুযোগ কিন্তু এক্স সিটু কনজারভেশনে নেই। ইনসিটু কনজারভেশনের একটি চমৎকার উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, বা আমরা যদি বলি হচ্ছে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোকে ইনসিটু কনজারভেশনের উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর এক্সিটু কনজারভেশনের উদাহরণ হচ্ছে আমাদের সবার প্রিয় চিড়িয়াখানা, এরপর হচ্ছে বিচ ব্যাংক, স্পার্ম এবং ওভাম ব্যাংক, এগুলোর মাধ্যমে আমরা এক্সিটু কনজারভেশন কিন্তু করে থাকি। তো একটা চ্যাপ্টার তো হচ্ছে শেষ হয়ে গেল। এখন আমরা এই ক্লাসের আরও একটি অংশ রয়েছে, ছোট একটি চ্যাপ্টার, নগ্নবীজি এবং আবৃতবীজি। এই নগ্নবীজি এবং আবৃতবীজি নিয়ে একটু হচ্ছে কথা বলবো। তো নগ্নবীজির জন্য আমরা যদি খেয়াল করি, নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে হচ্ছে জানতে হবে। এদের উৎপত্তি কোন যুগে হয়েছে? এদের উৎপত্তি হয়েছে ডেভোনিয়ান যুগে এবং এদের বিস্তৃতি হয়েছে মেসোজোয়িক যুগে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি লাইন। বর্তমানকালে এদের যে সংখ্যা আছে তা হচ্ছে আবৃতবীজির তুলনায় কিন্তু অনেক কম, কিন্তু প্রাইমারিলি সৃষ্টির শুরুর দিকে নগ্নবীজি উদ্ভিদের দাপট কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠের অথবা পৃথিবীতে হচ্ছে অনেক বেশি ছিল। এবার আসি, জিমনোস্পার্ম শব্দটির অর্থ কি? জিমনোস্পার্ম শব্দটির অর্থ হচ্ছে নেকেড সিড, বা সরাসরি আমরা যেটাকে বাংলায় বলতে পারি হচ্ছে নগ্নবীজি। উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসেবে একজনের নাম আমাদের জানা প্রয়োজন। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফাস্টাস। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ থাকলেও বর্তমানে কেবলমাত্র 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ কিন্তু প্রাকৃতিকভাবে জমে থাকে। এবং এই যে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে, এই নগ্নবীজি উদ্ভিদগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে নেটাম। এই নেটাম নামক যে উদ্ভিদটি রয়েছে সেটি একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ। পৃথিবীতে বর্তমানে নগ্নবীজি উদ্ভিদে 83টি গণ রয়েছে। এই 83টি গণের অন্তর্ভুক্ত 721টি প্রজাতির কিন্তু হচ্ছে আমরা সন্ধান পাই। এবার আমরা দেখব কিছু নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। নগ্নজীবী যে উদ্ভিদগুলো রয়েছে এরা বহুবর্ষজীবী, অর্থাৎ অনেক বছর বাঁচে। এরা চিরসবুজ, অর্থাৎ এদের হচ্ছে পাতার কালার চেঞ্জ হয় না। এদের যে স্পোরোফাইট রয়েছে সেই স্পোরোফাইট সাধারণত হচ্ছে অসম রেণুপ্রসূ হয়, বা ইংরেজিতে যদি আমরা এই টার্মটাকে খেয়াল করি সেটি হচ্ছে হেটেরোস্পোরাস, অর্থাৎ এর যে স্পোরগুলো, এই স্পোরগুলো হচ্ছে কি হয়, এই স্পোরগুলো হচ্ছে আলাদা আলাদা হয়। অর্থাৎ মাইক্রোস্পোর হতে পারে, আমরা মাইক্রো কথাটি মার্ক করব, আর হচ্ছে মেগাস্পোর হতে পারে, আমরা মেগা কথাটি মার্ক করব। এই মাইক্রোস্পোর হতে পারে হচ্ছে পুংস্পোর, এবং মেগাস্পোর সাধারণত হয় হচ্ছে স্ত্রী স্পোর। এর যে রেণুপত্র রয়েছে, এই রেণুপত্রে স্পোরোফিলগুলো হচ্ছে ঘনভাবে সন্নিবেশিত হয়, ঘনভাবে সন্নিবেশিত হয়ে একটি স্ট্রোবিলাস বা হচ্ছে কোণ তৈরি করে। মেগাস্পোরোফিলে
সাধারণত হচ্ছে কোনো গর্ভাশয় তৈরি হয় না। আমরা জানি গর্ভাশয় থেকে কি তৈরি হয়, সাধারণত হচ্ছে গর্ভাশয় থেকে হচ্ছে ফল সৃষ্টি হয়, যেটা আমরা হচ্ছে 6 নম্বর পয়েন্টে যদি একটু খেয়াল করি তাকাই, এদের হচ্ছে গর্ভাশয় নেই। গর্ভাশয় না থাকা মানে কি? গর্ভাশয় না থাকা মানে এদের কিন্তু তুমি মনে করো হচ্ছে ফল সৃষ্টি হয় না। ঠিক আছে, তো এদের যেহেতু গর্ভাশয় তৈরি হয় না, তাই এদের হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড কোনোটাই কিন্তু নেই। অর্থাৎ একটা স্ত্রী রেণু বা স্ত্রী স্তবকের যে অংশগুলো থাকা লাগে, এই স্ত্রী স্তবকের অংশগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে থাকে না। অর্থাৎ এর যে স্ত্রী স্তবক বা স্ত্রী রেণুপত্র, এটি হচ্ছে অসম্পূর্ণ। পরাগায়নকালে পরাগরেণু কি হয়? সরাসরি ডিম্বকরন্ধ্রে কিন্তু পতিত হচ্ছে, এবং এই যে ডিম্বকের অবস্থান, এই ডিম্বক মেগাস্পোরোফিলের সাধারণত কিনারায় নগ্ন অবস্থায় হচ্ছে অবস্থান করে। এবার আসি, এদের মধ্যে হচ্ছে কোনো ফল সৃষ্টি হয় না। অর্থাৎ যেহেতু হচ্ছে গর্ভাশয় নেই, গর্ভাশয় না থাকার কারণে হচ্ছে ফলও সৃষ্টি হচ্ছে না। তো এই যে ফল সৃষ্টি হয় না, এই ফল সৃষ্টি হয় না বলেই আমরা তো জানি সাধারণত আবৃতবীজিতে কি হয়, ফলগুলো হচ্ছে বীজগুলো হচ্ছে ফলের ভিতরে থাকে। তাই ফল সৃষ্টি হয় না বলে এখানে বীজের আসলে আর কিছু করা নাই, বীজ সাধারণত হচ্ছে নগ্ন অবস্থায় বিদ্যমান করে। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত হচ্ছে দ্বিনিষেক ঘটে না। একটি ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমটা আমরা হচ্ছে পড়ে ফেলবো, কিন্তু এই একটি ব্যতিক্রম বাদে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদে সাধারণত কিন্তু হচ্ছে দ্বিনিষেক ঘটে না। তাই এদের যে শ্বাস থাকে, এই শ্বাসটি হয় হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বেই কিন্তু হচ্ছে সৃষ্টি হয়ে যায়। এদের যে জাইলেম টিস্যু রয়েছে, এই জাইলেম টিস্যুতে সত্যিকারের হচ্ছে ভেসেল কোষ থাকে না। ব্যতিক্রম হচ্ছে নেটামের ক্ষেত্রে হচ্ছে ভেসেল কোষ থাকে, কিন্তু অন্যান্য যে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে তাদের যে জাইলেম টিস্যু, এই জাইলেম টিস্যুতে কখনো হচ্ছে সত্যিকারের ভেসেল থাকে না। এবং যে ফ্লোয়েম টিস্যু রয়েছে, এই ফ্লোয়েম টিস্যুতে কিন্তু সঙ্গী কোষ থাকে না। তাহলে আমরা কি পেলাম? জাইলেমে থাকে না ভেসেল, আর হচ্ছে ফ্লোয়েমে থাকে না হচ্ছে সঙ্গী কোষ। এরা সকলেই বায়ু পরাগী হিসেবে কিন্তু অবস্থান করতে পারে, এবং এদের যে জিন চক্র বা জীবন চক্র রয়েছে তা হচ্ছে সাধারণত অসমাকৃতির, বা একে আমরা বলতে পারি হচ্ছে হেটেরোমরফিক যৌনক্রম। এবং এদের মধ্যে সাধারণত হচ্ছে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এবং এদের ক্ষেত্রে হচ্ছে লিফ স্কার নামে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। অর্থাৎ এই যে উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদটার যখন হচ্ছে পাতা পড়ে যায়, পাতা পড়ে যাওয়ার পরে যে হচ্ছে পাতা আগে যে জায়গায় ছিল, আমরা যদি একটু খেয়াল করি, পাতা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় একটি স্কার বা হচ্ছে ক্ষতর মতো বা ক্ষত বা একটি দাগের মতো একটি অংশ তৈরি হয়। তাই আমরা একে হচ্ছে লিফ স্কার বলে থাকি। এই লিফ স্কার কেবলমাত্র নগ্নবীজি উদ্ভিদেই হচ্ছে দেখা যায়। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গণ বা আমরা যদি বলি হচ্ছে উদ্ভিদের যে পোর্শন রয়েছে, সেটি হচ্ছে সাইকাস। সাইকাসের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। সাইকাস একটি খাড়া পাম জাতীয় উদ্ভিদ। এর যে কচি পাতা রয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এর যে কচি পাতা রয়েছে তার ভার্নেশন হচ্ছে সার্সিনেট বা হচ্ছে কুণ্ডলিত। তোমাদের জন্য একটা কুইজ থাকলো, তোমরা মনে মনে হচ্ছে উত্তর দাও যে আর কোন উদ্ভিদের ক্ষেত্রে যে কচি পাতায় সার্সিনেট ভার্নেশন আমরা দেখতে পারি। 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। এদের পাতায় কিছু কি থাকে? ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে। এরা সাধারণত হচ্ছে হেটেরোস্পোরিক হয়, অর্থাৎ যৌন জননে মেগা এবং হচ্ছে মাইক্রোস্পোর কিন্তু সৃষ্টি করতে পারে। সাইকাসের যে শুক্রাণু রয়েছে, এটি উদ্ভিদকুলের সর্ববৃহৎ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সাইকাসের যে শুক্রাণু রয়েছে তা হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ। এটি দেখতে অনেকটা লাটিমের মতো, এবং এটি কি হতে পারে? লাটিম সচল হয়, তাই এটি হচ্ছে সচল। এবং যেহেতু এটি একটি সচল কিছু, আমরা জানি যে কোনো কিছু সচল হওয়ার প্রধান শর্তই হচ্ছে তার পিছনে হচ্ছে কি থাকতে হবে? ফ্লাজেলা থাকতে হবে। এটি বহু ফ্লাজেলা বিশিষ্ট। আবারও বলছি, সাইকাসের যে শুক্রাণু সেটি উদ্ভিদকুলের সর্ববৃহৎ, এটি লাটিমের মতো দেখতে, এটি সাধারণত সচল হয়, এবং এর যে আমি যদি বলি এটি হচ্ছে সচল হওয়ার পিছনে মেইন কারণটাই হলো এটি বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়। এবং সাইকাস কি? সাইকাস হচ্ছে বাকি সবার মতোই হচ্ছে বহুবর্ষজীবী, এবং পৃথিবীর যে উষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় যে এলাকা রয়েছে সেখানে তুমি মনে করো সাইকাস উদ্ভিদের বিস্তার থাকে। ধারণা করা হয় 30 কোটি বছর পূর্বে সাইকাস জাতীয় উদ্ভিদগুলো আবির্ভূত হয়েছিল। এবার আমরা খেয়াল করব এর গঠন বৈশিষ্ট্য। বীজযুক্ত উদ্ভিদে নাই সাইকাস উদ্ভিদ কি হয়? সাধারণত হচ্ছে স্পোরোফাইট হয়। এর কাণ্ড খাড়া হয়, সাধারণত অশাক হয়, স্থূল এবং হচ্ছে বেলনাকারও হতে পারে। পাতা কাণ্ডের অগ্রভাগে
কিসের মতো অবস্থান করে? মুকুটের মতো অবস্থান করে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই যে বাস্তবিক কোনো কিছু বিষয়ের সাথে কোনো কিছুকে যদি তুলনা করা হয়, যেমন অনেক কিছুকে বলা হয়তো যে আঙ্গুরের থোকার মতো বা সুইয়ের মতো, চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে আমরা যদি জানি যে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের যে হচ্ছে কেলাসগুলো থাকে, যেগুলো হচ্ছে সুইয়ের মতো থাকে, সেগুলোকে হচ্ছে র্যাফাইট বলা হয়। যারা হচ্ছে আঙ্গুরের থোকার মতো থাকে তাদেরকে স্টিলোলিথ বলা হয়। তো এরকম বাস্তবিক কোনো একটা বস্তুর সাথে যখন হচ্ছে উদাহরণ দেওয়া থাকবে, এই উদাহরণ টাইপের কথাগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে বলেছে যে পাতা কাণ্ডের অগ্রভাগে কিসের মতো অবস্থান করে? মুকুটের মতো অবস্থান করে। প্রতিটি পাতা পক্ষল যৌগিক হতে পারে, যৌগপত্রগুলো সর্পিল আকারে হচ্ছে সাজানো হয়। উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র ছাড়াও আরো এক প্রকার বাদামি বর্ণের কি পাওয়া যায়? বাদামি বর্ণের হচ্ছে রোমশ শল্কপত্র বিদ্যমান থাকে, অর্থাৎ আমরা বাদামি বর্ণের রোমশ শল্কপত্র দেখতে পারি। পাম উদ্ভিদ এবং হচ্ছে পাম উদ্ভিদ বলতে আসলে আমরা সাইকাসকে বোঝাচ্ছি। এই সাইকাস এবং ফার্নের পাতার সাথে কিন্তু হচ্ছে দেখা যায় হচ্ছে কিছুটা মিল সম্পন্ন হয়। এই মিল সম্পন্ন হওয়ার কারণে আমরা সাইকাসকে অ্যাজ এ হোল পাম ফার্ন বলেও অভিহিত করতে পারি। এবার আসি সাইকাসের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটি বারবার আসে, সেটি হচ্ছে সাইকাসের মূল নিয়ে কিছু কথা বলবো। প্রাথমিক অবস্থায় সাইকাসের প্রধান মূলই হচ্ছে বিদ্যমান থাকে, তবে এটা কি হয়? এটা হচ্ছে স্বল্পস্থায়ী হয় এবং অল্পকাল পরে কিন্তু এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, এবং প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পরে প্রধান মূল থেকে সে জায়গায় কি তৈরি হয়? সে জায়গায় তৈরি হয় হচ্ছে অস্থানিক মূল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমার প্রধান মূল থাকলো, এরা স্বল্পস্থায়ী হয় এবং পরবর্তীতে এরা হচ্ছে নষ্ট হয়ে যায়। প্রধান মূলটা নষ্ট হয়ে যাওয়ার পরে যে মূলটা তৈরি হয় তাকে আমরা অস্থানিক মূল বলতে পারি। আচ্ছা, ভূমির উপর এই মূলগুলো খাটো খাটো হচ্ছে দ্যাগ্র শাখা হচ্ছে সৃষ্টি করে, এবং এগুলো কি হয়? এগুলো সাধারণত হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ধরনের সায়ানোব্যাকটেরিয়া, যেমন হচ্ছে নস্টক বা অ্যানাবিয়েনা, এই যে সায়ানোব্যাকটেরিয়াগুলো থাকে, এই সায়ানোব্যাকটেরিয়াগুলোও কিন্তু হচ্ছে আক্রান্ত করতে পারে। ফলে এই মূল হচ্ছে বিকৃত আকৃতি ধারণ করে এবং তা হচ্ছে কি দেখায়? সামুদ্রিক প্রবাল বা হচ্ছে কোরালের মতো দেখায়। এবং কোরাল আকৃতির এসব মূলকে কোরালয়েড মূল বা হচ্ছে রুট টিউবারকল বলা হয়। কোরালয়েড মূলের অন্তর্গঠনের যে মধ্য কর্টেক্স আছে, এই মধ্য কর্টেক্সে সাধারণত এই সায়ানোব্যাকটেরিয়াগুলো, উপরে যাদের আমরা নাম বললাম, এই সায়ানোব্যাকটেরিয়াগুলো কি করতে পারে? অবস্থান করতে পারে। এবং সায়ানোব্যাকটেরিয়াগুলো যে অঞ্চলে হচ্ছে অবস্থান করে তাকে আমরা সাধারণত হচ্ছে শৈবাল স্তর বলে থাকি। এবার আসি, আমরা কথা বলবো জীবন্ত জীবাশ্ম বা হচ্ছে লিভিং ফসিল নিয়ে। বর্তমান কালের কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবন্ত জীবাশ্মের উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি হচ্ছে মিল সম্পন্ন হয়, তাকে আমি জীবন্ত জীবাশ্ম বলি। সাইকাস একটি সাধারণত জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল হিসেবে কিন্তু আমাদের কাছে পরিচিত। কেন? সাইকাস উদ্ভিদ সাইকাডেলি বর্গের অন্তর্গত। এই বর্গের সাইকাস সহ 100টা প্রজাতির হচ্ছে আমরা যদি বলি এখনো হচ্ছে পৃথিবীতে হচ্ছে টিকে আছে, এবং এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের সাইকাস বা হচ্ছে সাইকাডেলি আমরা যেভাবে উচ্চারণ করি না কেন, এই বৈশিষ্ট্যের অনুরূপ কিংবা হচ্ছে আদি প্রকৃতি। যেমনটি প্রথমে বলেছিলাম, তোমাদের জন্য ক্লাসের এই অংশের শুরুতে একটি কুইজ ছিল যে সাইকাসের যে পাতা, সাইকাসের পাতার সাথে আমি আর কার পাতার হচ্ছে মিল পাই। সঠিক উত্তরটি হচ্ছে ফার্ন। আমরা এখন পড়ে ফেলবো সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের যে সদৃশ্যটা। সাইকাস এবং ফার্ন উভয় কি? উভয় হচ্ছে স্পোরোফাইট। এদের যে দেহ, এই দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত হয়। এদের যে পাতা থাকে, এই পাতা হয় সাধারণত পক্ষল যৌগিক, এবং উভয়ের যে কচি পাতা, উভয়ের কচি পাতা হচ্ছে কুণ্ডলিত অবস্থায় থাকে। উভয় উদ্ভিদের যে শুক্রাণু, এই শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং কিছুক্ষণ আগে আমরা পড়ে এসেছি, যদি একটু মনে করতে পারো, যে সাইকাসের যে শুক্রাণুটা, এটা হচ্ছে উদ্ভিদ জগতের ক্ষেত্রে সর্ববৃহৎ, লাটিমের মতো দেখতে এবং সচল হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এরা বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে ফার্নের যে ফার্নের শুক্রাণু কিন্তু বহু ফ্লাজেলা বিশিষ্ট, তাহলে তারা কি হবে? তারাও কিন্তু সচলই হবে। এবং উভয়ের যে জীবনচক্র রয়েছে, উভয়ের জীবনচক্রই হচ্ছে অসম আকৃতির যৌনক্রম অথবা হচ্ছে হেটেরোমরফিক যৌনক্রম কিন্তু বিদ্যমান। এবার আমরা কথা বলবো নগ্নবীজি উদ্ভিদের জনন প্রক্রিয়া নিয়ে। নগ্নবীজি উদ্ভিদের জনন প্রক্রিয়াকে আমরা হচ্ছে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। দুঃখিত, স্লাইডটি চেঞ্জ হয়ে গেছিল। দুই ভাগে ভাগ করতে পারি, অযৌন জনন এবং হচ্ছে যৌন জনন। আমরা যদি একটু খেয়াল করি, সাইকাস উদ্ভিদের কাণ্ডে সাধারণত হচ্ছে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। আমরা মুকুল কথাটি মার্ক করবো। মুকুল বা হচ্ছে বাট সৃষ্টি হয়।
এই যে মুকুল কি করতে পারে, এই মুকুলটি যদি আমি ধরে নিয়ে অন্যত্র কোথাও হচ্ছে রোপণ করি, তা থেকে একটি পূর্ণাঙ্গ নতুন সাইকাস উদ্ভিদ কিন্তু হচ্ছে পরিণত হতে পারে। তাহলে এটি একটি অজনজনন প্রক্রিয়া হলো। এবং নার্সারির জন্য সাধারণত হচ্ছে মূল থেকে চারা তৈরি করাটাই কিন্তু হচ্ছে সহজ এবং উত্তম পদ্ধতি। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে যে তুমি একটি নার্সারি করতে চাও নগ্নবীজি উদ্ভিদের জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি কোন জনন প্রক্রিয়াটি হচ্ছে তোমার জন্য প্রেফারেবল হবে, অবশ্যই কিন্তু যৌন জননের তুলনায় অযৌন জননের যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি তোমার জন্য অনেক বেশি সহজ এবং উত্তম পদ্ধতি হিসেবে কিন্তু কাউন্ট হবে। এবার আসি যৌন জনন। পুংরেণুপত্র যা সৃষ্টি হয়, এরা একত্রিত হয়ে একটি মোচা আকৃতির পুংস্ত্রবিলাস গঠন করে। খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। পুংস্ত্রবিলাস সাধারণত কি আকৃতির হয়? এরা সাধারণত মোচা আকৃতির হয়। এই পুংরেণুপত্রের সরুবর্ধিত যে মাথা রয়েছে, সেই মাথাকে আমরা সাধারণত হচ্ছে অ্যাপোফাইসিস নামে জেনে থাকি। স্ত্রীরেণুপত্র কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস গঠন করতে পারে না। স্ত্রীরেণুপত্রের কিনারে সাধারণত হচ্ছে ডিম্বক সৃষ্টি হয়। স্ত্রীরেণুপত্র ফনা তোলা সাপের মতো দেখায়। বারবার বলেছি যে বাস্তবিক কোনো বিষয়ের সাথে যদি হচ্ছে কোনো উদাহরণ থাকে বা আমরা যদি বলি হচ্ছে কম্প্যারিজন থাকে, তাকে আমরা সরাসরি ধরে নিতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে স্ত্রীরেণুপত্র কার মতো দেখায়? ফনা তোলা সাপের মাথার মতো দেখায়, এবং এ কারণে একে সর্পমণি নামে বিক্রি করতেও দেখা যায়। সাধারণত যে মফস্বল এরিয়া রয়েছে সেখানে সর্পমণি বিক্রি করা হয় হচ্ছে সাপের বিষের অ্যান্টিটোড বা হচ্ছে ওষুধ হিসেবে, বা সাপের বিষ নামাতে এটা ভালো কাজ করে এমনভাবে হচ্ছে মার্কেটিং করা হয়, বা যে কোনো রোগের ওষুধ বা সর্বরোগের ওষুধ হিসেবেও কিন্তু মফস্বল এরিয়াগুলোতে যেখানে শিক্ষিতের হার কম, সে জায়গায় কিন্তু হচ্ছে সর্পমণি বেশি পরিমাণে বিক্রি করতে দেখা যায়। যদিও তোমাদের জানানোর জন্য বলছি যে সর্পমণিতে এমন কোনো ঔষধি গুণাগুণ অর্থাৎ কোনো গুণাগুণই হচ্ছে কিন্তু বিদ্যমান নয়। আচ্ছা, এদের যে স্ত্রীরেণু রয়েছে, এদের স্ত্রীরেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু হয়, এবং এদের যে স্ত্রীরেণু আছে তা থেকে সাধারণত হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এই যে আর্কিগোনিয়াম সৃষ্টি, আমরা একটু মার্ক করব, আর্কিগোনিয়াম সৃষ্টি এটি কিন্তু হচ্ছে একটি আদি বৈশিষ্ট্য। তাহলে আমরা অ্যাজ এ হোল কিন্তু নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন, মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন, সেই সিলেবাসটা কিন্তু আমরা হচ্ছে কভার করে ফেললাম। এবার আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবৃতবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় আবৃতবীজির উদ্ভিদের যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তাই আমরা যদি একটু খেয়াল করি, এদের যে উদ্ভিদ দেহটি রয়েছে, এই উদ্ভিদ দেহটি সাধারণত হচ্ছে স্পোরোফাইট হয়, এদের উদ্ভিদ দেহ পুষ্পক হয়, এবং এরা কি হয়? ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ হয়। এদের যে গর্ভকেশর রয়েছে, এতে সাধারণত তিনটি অংশ থাকে। তিনটি অংশ কি কি? তিনটি অংশ হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভমুণ্ড। এই যে গর্ভাশয় থাকে, এই গর্ভাশয়টি সাধারণত একটি আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অর্থাৎ আবদ্ধ প্রকোষ্ঠে আবৃত থাকে। এদের যে শুক্রাণু থাকে, এই শুক্রাণু হয় ফ্ল্যাজেলাবিহীন। আমরা যেমনটি পড়েছিলাম নগ্নবীজি উদ্ভিদের জন্য শুক্রাণু ছিল হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত বা ব্লু ফ্ল্যাজেলা যুক্ত, এর জন্য কিন্তু শুক্রাণু হচ্ছে ফ্ল্যাজেলাবিহীন, এবং পরাগায়নকালে এদের পরাগরেণু হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়। খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এদের কিন্তু দ্বিনিষেক ঘটে, এবং নিষেকের পরে সাধারণত হচ্ছে শস্য গঠন আরম্ভ হয়, এবং দ্বিনিষেক ঘটার কারণে এদের যে এই বীজের যে হচ্ছে শস্যটি হয়, সেই শস্যটি সাধারণত হচ্ছে ট্রিপ্লয়েড হয়ে থাকে, এবং এতে হচ্ছে কোনো প্রকার আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। মাত্রই আগের স্লাইডে আমরা পড়ে আসলাম যে আর্কিগোনিয়াম সৃষ্টিটা কি। আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে এক ধরনের কিন্তু আদি বৈশিষ্ট্য, কিন্তু এতে কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, তাই এটি হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। জাইলেম টিস্যুতে আমরা সরাসরি প্রকৃত ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে হচ্ছে সঙ্গী কোষ দেখতে পারি, অর্থাৎ এখানে কোনো কিছুই অনুপস্থিত নয়। গ্যামেটোফাইট খুবই সংক্ষিপ্ত এবং হচ্ছে পরনির্ভরশীল হয়। এই যে শুক্রাণু থাকে, এই শুক্রাণু হচ্ছে সর্বত্র নিশ্চল অবস্থায় থাকে, এবং 10 নম্বর পয়েন্ট যদি আমরা খেয়াল করি, এদের যে যৌনক্রম, এই যৌনক্রমটি সুস্পষ্ট রূপে কিন্তু বিদ্যমান। এবার আসি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য আমরা যদি পড়ে ফেলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। পার্থক্যের বিষয়গুলো হচ্ছে গর্ভাশয় বা গর্ভদণ্ডের যদি আমরা খেয়াল করি, নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় বা গর্ভদণ্ড নেই, কিন্তু আবৃতবীজি উদ্ভিদ বা গুপ্তবীজি উদ্ভিদের কিন্তু আছে। এরপরে আমরা যদি খেয়াল করি ফল সৃষ্টি, যেহেতু গর্ভাশয় নেই, আমরা এই কথাটা একটু মার্ক করবো, কিছুক্ষণ আগে পড়ে এসেছি গর্ভাশয়ের সাথে ফলের সরাসরি সম্পর্ক রয়েছে। যেহেতু নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় নেই, তাই এখানে কি হবে না? ফল উৎপন্ন হবে না। আবার আবৃতবীজির ক্ষেত্রে যেহেতু হচ্ছে গর্ভাশয় রয়েছে, তাই অবশ্যই কি হয়? গর্ভাশয়
কিন্তু ফলে পরিণত হতে পারে। এবার আসি বীজের অবস্থান। আমরা জানি নগ্নবীজি উদ্ভিদে বীজগুলো হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, আবৃতবীজিতে হচ্ছে ফলের ভেতরে অবস্থান করে। আর্কিগোনিয়াম, যেটা নিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, যে আর্কিগোনিয়াম আসলে একটি আদি বৈশিষ্ট্য। সাধারণত নগ্নবীজি উদ্ভিদে আর্কিগোনিয়াম দেখা যায়। আবৃতবীজি উদ্ভিদ যেহেতু একটি উন্নত প্রজাতির সৃষ্টি করে, তাই আবৃতবীজি উদ্ভিদে কখনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এবার যদি আমরা কথা বলি হচ্ছে পরাগরেণু নিয়ে, পরাগরেণুর ক্ষেত্রে বা পরাগায়নের ক্ষেত্রে পরাগরেণু কি করে, সরাসরি হচ্ছে ডিম্বগ্রন্থে কিন্তু এর ক্ষেত্রে পতিত হয়। কিন্তু আমরা যদি বলি হচ্ছে আবৃতবীজির কথা, আবৃতবীজির ক্ষেত্রে পরাগরেণু সরাসরি গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। এখানে পতিত হচ্ছে কোথায়? ডিম্বগ্রন্থে। এখানে পতিত হচ্ছে কোথায়? গর্ভমুণ্ডে। এবার আসি এন্ডোস্পার্ম বা শস্যের ক্ষেত্রে। এন্ডোস্পার্মে যদি খেয়াল করি, এদের যে এন্ডোস্পার্মটা সেটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এটি কখন তৈরি হয়? নিষেকের পূর্বে। আমরা পূর্বে কথাটি মার্ক করব, সাধারণত হচ্ছে নিষেকের পূর্বেই এই এন্ডোস্পার্মটি তৈরি হয়। আবার এই শস্য বা এন্ডোস্পার্ম আবৃতবীজির ক্ষেত্রে হয় ট্রিপ্লয়েড, এবং এরা কখন তৈরি হয়? নিষেকের পরে। আমরা পরে কথাটি মার্ক করব, নিষেকের পরে হচ্ছে উৎপন্ন হচ্ছে। ভেসেল এবং সঙ্গীকোষ অলরেডি আমরা পড়ে এসেছি যে জাইলেম নগ্নবীজি উদ্ভিদের জন্য হচ্ছে জাইলেমে সত্যিকারের ভেসেল কোষ, এবং হচ্ছে তুমি মনে করো হচ্ছে ফ্লোয়েমে সত্যিকারই হচ্ছে সঙ্গীকোষ থাকে না। আবার জাইলেম টিস্যুতে আবৃতবীজির ক্ষেত্রে সত্যিকারের ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে হচ্ছে সঙ্গীকোষ কিন্তু প্রপারলি বিদ্যমান। পরাগায়নের মাধ্যম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কোন উদ্ভিদের জন্য পরাগায়নের মাধ্যম কোনটি? পরাগায়নের মাধ্যম হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের জন্য বায়ু, এবং আবৃতবীজি উদ্ভিদের জন্য হচ্ছে বায়ু, পানি ও হচ্ছে প্রাণী। এবার আমরা একটু খেয়াল করি, সাধারণত এখান থেকে আমাদের যেটা পড়তে হয়, চ্যাপ্টারের মেইন বইয়ের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর মধ্যে ছোট ছোট করে আমাদের হচ্ছে অনেকগুলো উদাহরণ পড়তে হয়। তো এই উদাহরণগুলো যাতে তোমরা হচ্ছে সহজ করে পড়তে পারো, মেইন বই অনেক ছড়ানো ছিটানো রয়েছে, এক দুটো মেইন বই থেকে আমি এখানে নোট আকারে এই স্লাইডটিকে তোমরা হচ্ছে সরাসরি একটি নোট আকারে হচ্ছে ইউজ করতে পারো। আমি সবগুলো যে উদাহরণ রয়েছে এই উদাহরণগুলোকে একসাথে করে দিয়েছি যাতে তোমাদের হচ্ছে পড়তে সুবিধা হয়। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, সরি স্লাইড চেঞ্জ হয়ে গিয়েছিল, একটু যদি খেয়াল করি, এখানে তিনটি আমরা সংজ্ঞা হচ্ছে পড়ব, পরাশ্রয়ী, মৃতজীবী এবং হচ্ছে পরজীবী। দেখো প্রায় কাছাকাছি কিছু কথা, পরাশ্রয়ীর সাথে পরজীবী কিন্তু প্রায় কাছাকাছির ক্ষেত্রে হচ্ছে তুমি মনে করো আমরা ধরে নিতে পারি, বা মৃতজীবীও কিন্তু এক ধরনের পরজীবী প্রাণী হিসেবে আমরা ধরে নিই, কিন্তু এই তিনটি কথার মধ্যে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। একটু খেয়াল করি, এপিফাইট বা হচ্ছে পরাশ্রয়ী হচ্ছে সেই সকল উদ্ভিদ যারা অন্য উদ্ভিদকে আশ্রয় করে কিন্তু কোনো ধরনের খাদ্য শোষণ করে না। খেয়াল রেখো, পরাশ্রয়ী হচ্ছে অন্য উদ্ভিদকে আশ্রয় করে কিন্তু হচ্ছে কোনো খাদ্য শোষণ করে না। অপরদিকে আমরা যদি পরজীবীর দিকে তাকাই, যেটা হচ্ছে প্রায় কাছাকাছি একটি সংজ্ঞা, এরা দেখো এরা হচ্ছে অন্য সবুজ উদ্ভিদের উপর তো অবস্থান করে, সাথে ওই সবুজ উদ্ভিদ থেকে হচ্ছে খাদ্য শোষণ করে। তাহলে পরজীবী এবং পরাশ্রয়ীর মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে পরাশ্রয়ী অন্য উদ্ভিদের উপর জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না, কিন্তু পরজীবী অন্য উদ্ভিদের উপর তো জন্মায় তো অবশ্যই, সেই সাথে কিন্তু খাদ্য শোষণ করে। এবার আমরা আসি মৃতজীবী নিয়ে কিছু কথা বলি। যে সকল প্রাণী বা যে সকল উদ্ভিদ, সত্যি কথা বলতে গেলে হচ্ছে ছত্রাক, মৃত বা পচা জৈব পদার্থ থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করে, তাদেরকে আমরা হচ্ছে মৃতজীবী বলে থাকি। এবার আসি মূল নিয়ে কিছু কথাবার্তা বলি। সাধারণত যে প্রধান মূল থাকে উদ্ভিদে, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই যে স্লাইডটি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার লেভেলের হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যদি বলি প্রধান মূল সাধারণত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর এখানে কিছু হচ্ছে রূপান্তরিত প্রধান মূলে হচ্ছে নাম দেওয়া আছে, যেমন হচ্ছে মূলা, গাজর এবং হচ্ছে বিট। এবং এদেরকে কি বলা হয়? এরা সাধারণত হচ্ছে খাদ্য সঞ্চয় করতে পারে বলে এদেরকে সঞ্চয়ী প্রধান মূল বলা হয়। সাধারণত 3টি গাছের ক্ষেত্রে আমরা অস্থানিক মূল দেখতে পারি, কেয়া, বট এবং অশ্বত্থ। এরা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের অন্তর্গত অস্থানিক মূল বৈশিষ্ট্য উদ্ভিদ। এরপরে আসি যদি হচ্ছে গুচ্ছমূলের কথায়, গুচ্ছমূল সাধারণত কি উদ্ভিদের বৈশিষ্ট্য হয়? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হয়। এবং কিছু উদ্ভিদের মূল রয়েছে যাদেরকে পরাশ্রয়ী মূল বলা হয়। পরাশ্রয়ী উদ্ভিদের বিভিন্ন পর্ব হতে উৎপন্ন যে অস্থানিক মূলগুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা পরাশ্রয়ী মূল বলি। এমন একটি উদাহরণ হচ্ছে আমাদের খুব পছন্দের একটি ফুল, অর্কিড ফুলের যে গাছ রয়েছে সেই গাছের মূল। এবার আসি কাণ্ড নিয়ে আমরা কিছু কথাবার্তা জেনে নেই।
কাণ্ড কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে ফাঁপা কাণ্ড সাধারণত হচ্ছে ঘাস গোত্রের যে উদ্ভিদ রয়েছে, ঘাস গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এরকম ফাঁপা কাণ্ড দেখা যায়। সাধারণত দুটো উদ্ভিদের গোত্রের হচ্ছে নাম দেওয়া আছে, এখান থেকে আমাদের শুধু একটু কষ্ট করে জেনে নিতে হবে যে কোন গোত্রের উদ্ভিদের কাণ্ড হচ্ছে 3 কোণ বিশিষ্ট হয় এবং কোন উদ্ভিদের কাণ্ড হচ্ছে 4 কোণ বিশিষ্ট হয়। তো আমরা 3 কোণ এবং হচ্ছে 4 কোণ এই কথাটি হচ্ছে একটু মার্ক করে ফেলবো। এবার আসি রাইজোম। রাইজোমের উদাহরণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রাইজোম সাধারণত কোথায় পাই? আদা, হলুদ, এগুলো হচ্ছে সাধারণত ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোম হিসেবে ইউজ হয়। আবার যদি আমরা খেয়াল করি আলু, মিষ্টি আলু, এরপর এর মূলে যে স্ফীত অংশ রয়েছে এগুলোকে হচ্ছে সাধারণত আমরা হলো টিউবার বলে থাকি। একটু মাথায় রাখতে হবে এই যে কাণ্ডের যে ভূনিম্নস্থ অংশ থাকে, ভূনিম্নস্থ অংশের যে মাথায় হচ্ছে স্ফীত অংশ থাকে, এই স্ফীত অংশটাকে কিন্তু আসলে হচ্ছে টিউবার বলা হয়। ঠিক আছে, এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হলো আলু। মিষ্টি আলু কিন্তু টিউবার নয়, মিষ্টি আলু মূলের স্ফীত অংশ নয়, মিষ্টি আলু কিন্তু হচ্ছে দুঃখিত মিষ্টি আলু কাণ্ডের স্ফীত অংশ নয়, এটা হচ্ছে মূলের স্ফীত অংশ। এবার আসি বাল্ব। বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ এবং রসুন, এবং রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। প্রত্যেকটি উদাহরণই কিন্তু আমাদের এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে আসি হচ্ছে পাতা। পাতায় সাধারণত হচ্ছে যদি হলো বোটা না থাকে সেই পাতাকে হচ্ছে সেসাইল বা হচ্ছে বৃন্তহীন পাতা কিন্তু হচ্ছে বলা হয়। তাহলে আমরা কি জানলাম? যদি হচ্ছে পাতায় কোনো বোটা বা পত্রবৃন্ত না থাকে তাহলে আমরা তাকে সেসাইল বা হচ্ছে বৃন্তহীন পাতা বলতে পারি। এবার আসি হচ্ছে ল্যামিনা কিংবা হচ্ছে পত্রফলক। এটি হচ্ছে পাতার প্রধান অংশ হিসেবে কাজ করে। এরপরে রয়েছে স্টিপিউল বা উপপত্র, মুক্তপার্শ্বীয় উপপত্র রয়েছে। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করব সিম্পল লিভ বা সরল পত্রের কিছু উদাহরণ, জবা, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। কম্পাউন্ড লিভ বা হচ্ছে যৌগিক পত্রের একটি উদাহরণ হচ্ছে গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা এবং কামিনী। এরপর হচ্ছে এখানে আরো কিছু হচ্ছে পাতার উদাহরণ রয়েছে, তবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র, অর্থাৎ কৃষ্ণচূড়া বৃক্ষের যে পাতা তাকে আমরা দ্বিপক্ষল যৌগিক পত্র বলি, আর ত্রিপক্ষল যৌগিক পত্র হয় সাধারণত হচ্ছে সজিনা গাছের পাতা। পত্রফলকের যে ভিনেশন বা শিরাবিন্যাস রয়েছে, এই পত্রফলকের ভিনেশন বা শিরাবিন্যাসকে আমরা সাধারণত হচ্ছে দুভাগে ভাগ করতে পারি। প্রথম ভিনেশন হচ্ছে রেটিকুলেট ভিনেশন, বা আমরা বাংলায় অলওয়েজ জেনে এসেছি যার নাম হচ্ছে জালিকা শিরোবিন্যাস। আবার রয়েছে প্যারালাল ভিনেশন। প্যারালাল ভিনেশনের অপর নাম হচ্ছে সমান্তরাল শিরোবিন্যাস। তো এই জালিকা শিরোবিন্যাস সাধারণত হয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এবং সমান্তরাল শিরোবিন্যাস হয় একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি সাধারণত হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। প্রথম ধরনের পুষ্পমঞ্জুরি হচ্ছে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। এই রেসিম সাধারণত হচ্ছে সরিষার ক্ষেত্রে দেখা যায়, স্পাইক দেখা যায় রজনীগন্ধার ক্ষেত্রে। রজনীগন্ধার যে পয়েন্ট রয়েছে সেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা স্পাইকুলেট দেখতে পারি ধান কিংবা হচ্ছে গম বা যে কোনো ঘাস জাতীয় উদ্ভিদে। ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি হয় হচ্ছে গাঁদা বা সূর্যমুখী ইত্যাদি উদ্ভিদে আমরা পেতে পারি। ফুল সম্বন্ধে কিছু প্রয়োজনীয় শব্দাবলী আমরা জেনে নেই। ফুলের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে ব্র্যাক্ট বা হচ্ছে মঞ্জুরি পত্র কি। যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অঙ্গের কক্ষে কোনো ফুল বা মঞ্জুরি জন্মে তাকে আমরা ব্র্যাক্ট কিংবা হচ্ছে মঞ্জুরি পত্র বলতে পারি। আবার যে অক্ষের উপর পুষ্পের 4টি স্তবক হচ্ছে সজ্জিত থাকে তাকে আমরা বলি হচ্ছে পুষ্পাক্ষ, এবং সাধারণত 4টি স্তবক নিয়ে হচ্ছে পুষ্প গঠিত হয়। প্রথম স্তবকের নাম হচ্ছে ক্যালিক্স বা বৃতি, দ্বিতীয় স্তবকের নাম হচ্ছে করলা বা দলমণ্ডল, তৃতীয় স্তবক হচ্ছে পুষ্পবিন্যাস, আর লাস্ট স্তবক হচ্ছে তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম, এবং 4 নম্বর স্তবক হচ্ছে গাইনিসিয়াম। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি পুষ্পপত্র বিন্যাসের মধ্যে পুষ্পপত্র বিন্যাসটা হচ্ছে কি, মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত আছে সেই বিন্যস্ত থাকার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা অ্যাস্টিভেশন বা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বলি। এখানে কয়েকটি উদাহরণ রয়েছে যা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট হিসেবে আসতে পারে। তো আমি যেটা করেছি, আমি এখানে অনেকগুলো বইয়ের 2-3টি বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলোকে একসাথে হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি, যাতে তোমরা পরবর্তীতে যখন এই স্লাইডটিকে নোট হিসেবে ইউজ করবে তাহলে যাতে ইজিলি রিভাইজ করতে পারো। এবার আসি হচ্ছে 3 নাম্বার পয়েন্টে।
পুংস্তবক বা অ্যানসিডিয়াম ফুলের তৃতীয় স্তবক, এবং এই স্তবকের প্রতিটি যে সদস্য রয়েছে প্রতিটি সদস্যকে আমরা স্টাইমেন বা পুংকেশর বলতে পারি। পুংকেশরের যে দণ্ড রয়েছে তাকে আমরা ফিলামেন্ট বা পুংদণ্ড বলি, এবং এই পুংদণ্ডের মাথার যে স্ফীত অংশ আছে তাকে বলি অ্যান্থার বা পরাগধানী। এবং এই পরাগধানীর ভিতরে আসলে কি থাকে? পরাগধানীর ভিতরেই থাকে পোলেন গ্রেন বা পরাগরেণু। সাধারণত 6টা পুংকেশরের মধ্যে যদি 4টি লম্বা এবং 2টি খাটো হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি টেট্রাডিনেমাস। আবার যদি 4টি পুংকেশর থাকে এর মধ্যে 2টি লম্বা এবং 2টি যদি খাটো হয় সেখানে আমরা তাকে বলতে পারি ডাইডিনেমাস। পরাগধানী কিছু প্রকারভেদ রয়েছে। পরাগধানীর প্রকারভেদগুলোর নাম শুধুমাত্র যদি আমরা জানি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এনাফ। পাদলগ্ন পরাগধানী, পৃষ্ঠলগ্ন পরাগধানী, পার্শ্বলগ্ন পরাগধানী, সর্বমুখ পরাগধানী। সর্বমুখ পরাগধানী যে উদাহরণটি সেটি খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, তাই এখানে আলাদা করে লিখে দেওয়া হয়েছে। এটা আমাদের যে ধান রয়েছে এই ধানের পরাগধানী সর্বমুখ পরাগধানী হিসেবে কাজ করে। রেখাকার পরাগধানী রয়েছে। বৃক্কাকার পরাগধানী একটি চমৎকার উদাহরণ জবার পরাগধানী, এবং দললগ্ন পুংকেশরের উদাহরণ ধুতুরা, বেগুন ইত্যাদি। এবার আসি গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক নিয়ে। ফুলের চতুর্থ যে স্তবক রয়েছে সেটা গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক। এর যে প্রতিটি সদস্য, এর প্রতিটি সদস্যকে আমরা কি বলি? কার্পেল, স্ত্রীকেশর বা গর্ভপত্র। কার্পেলের গোড়ার যে স্ফীত অংশ রয়েছে এই স্ফীত অংশ ওভারি, গর্ভাশয় বা ডিম্বাশয়। মাঝের যে সরু অংশ তাকে আমরা সাধারণত বলি স্টাইল বা গর্ভদণ্ড, এবং মাথাটা কে আমরা সাধারণত বলি স্টিগমা বা গর্ভমুণ্ড। এবার আসি গর্ভপাত পুষ্প। গর্ভপাত পুষ্পের ক্ষেত্রে কি? সাধারণত গর্ভাশয় যখন কেন্দ্রে অবস্থান করে, অবশিষ্ট 3টি যে স্তবক থাকে তা গর্ভাশয়ের নিচে অবস্থান করে, তাদেরকে আমরা সাধারণত কি বলি? গর্ভপাত পুষ্প বলি, যেমন সরিষা, জবা, ধান, ফুল ইত্যাদি। এবার আসি গর্ভকটি পুষ্প। গর্ভকটি পুষ্পের ক্ষেত্রে কি আমরা মাথায় রাখবো? যে গর্ভাশয়টা থাকে এই গর্ভাশয় কেন্দ্রস্থলে অবস্থিত হয়। অবশিষ্ট যে 3টি অংশ থাকে এই অবশিষ্ট 3টি অংশ কি করে? গর্ভাশয়কে ঘিরে স্পেসিফিক ভাবে আমরা যদি বলি পেয়ালার মতো সজ্জিত থাকে, যেমন শিম এবং গোলাপ ফুল। এবার আসি গর্ভশীর্ষ পুষ্প। এক্ষেত্রে কি হয়? পুষ্পাক্ষ প্রসারিত হয়ে যায়। পুষ্পাক্ষ প্রসারিত হয়ে একটা পেয়ালা আকৃতি ধারণ করে, এবং গর্ভাশয় পাদদেশে এসে সংযুক্ত থাকে। অপর যে 3টি স্তবক থাকে, একটু খেয়াল করি, অপর 3টি স্তবক গর্ভাশয়ের উপরে পর্যায়ক্রমে সজ্জিত হয়। এমন গর্ভশীর্ষ পুষ্পের উদাহরণ কুমড়া এবং পেয়ারার গাছের যে ফুল রয়েছে তা। এবার আসি পেরিয়েন্ট বা পুষ্পপুট। বৃতি এবং দলকে যখন আকৃতি এবং বর্ণে পৃথক করা যায় না তখন এদেরকে একত্রে পেরিয়েন্ট বা পুষ্পপুট বলা হয়। এখানে অনেকগুলো পুষ্প রয়েছে, প্রত্যেকটা পুষ্পের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলেই খুব ইজিলি যাতে এই জায়গা থেকে সবগুলো উদাহরণ পড়ে ফেলতে পারো সেটার জন্য এক করে দেওয়া আছে। এই স্লাইডটাকেও তোমরা নোট হিসেবে ইউজ করতে পারো। এবার আসি ফল। ফল থেকে প্রথমে আমাদের কিছু উদাহরণ জানতে হবে। এখানে সবগুলো জানতে পারলে খুবই ভালো। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অন্তত জানতে হবে প্রকৃত ফলের উদাহরণ কি, সরল ফলের উদাহরণ কি, গুচ্ছিত ফলের উদাহরণ কি, যৌগিক ফলের উদাহরণ কি। এরপরে আমাদের জানতে হবে ক্যারিওপসিস কি। ক্যারিওপসিস কি? ক্যারিওপসিস এক ধরনের এমন পদার্থ বা এমন ফল যারা সাধারণত এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং একটি মাত্র বীজযুক্ত হয়। ক্যারিওপসিসের একটি সুন্দর উদাহরণ ধান। বেরি জাতীয় ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহুবীজী, যেমন কলা এবং টমেটো। এবার আমরা একবীজপত্রী উদ্ভিদ নিয়ে কিছু আলোচনা করি। যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে আমরা একবীজপত্রী উদ্ভিদ বলি। উদাহরণ হিসেবে আমরা জানতে পারি ধান, গম, আখ, পেঁয়াজ আর রসুন। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো রয়েছে তা আমরা একটু জেনে নিই। এদের বীজে অবশ্যই একটি বীজপত্র থাকে, তাই আমরা এদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলি। এদের যে মূল রয়েছে এই মূলটি হয় গুচ্ছমূল। পাতার শিরোবিন্যাস কেমন হয়? পাতার শিরোবিন্যাস সাধারণত সমান্তরাল হয়। পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা হয় 3 এর গুণিতক, অর্থাৎ পুষ্প হয় ট্রাইমেরাস। বীজপত্রের যে অবস্থান, বীজপত্রের অবস্থান হয় শীর্ষ এবং ভ্রূণমুকুল হয় পার্শ্বীয়। ডাক্তার আর্থার ক্রনকুইস্ট পৃথিবীর সকল জানা একবীজপত্রী উদ্ভিদকে সরাসরি 65টি গোত্রে বিভক্ত করেছে। এবার আমরা জানবো পোয়াসি বা ঘাস গোত্রের ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি।
এদের কাণ্ড সাধারণত নলাকার হয় এবং মধ্যপর্ব হয় হচ্ছে ফাঁপা। এদের পাতা হয় লিগিউল বিশিষ্ট, পুষ্পবিন্যাস হয় স্পাইকোলেট, পরাগধানী হয় সর্বমুখ, গর্ভমুণ্ড হয় হচ্ছে পালকের ন্যায়। আমরা এই পয়েন্টটা ভালোভাবে মার্ক করব, গর্ভমুণ্ড হয় হচ্ছে পালকের ন্যায়। গর্ভাশয় সাধারণত হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অর্থাৎ তার মানে কি, এরা হচ্ছে ফল যখন হবে তখন তারা এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, অর্থাৎ ক্যারিওপসিস হতে পারে। অমরাবিন্যাস হয় মূলীয় এবং ফল হয়, দেখা গেল যেটা হচ্ছে এখানে, যেহেতু আমরা দেখলাম যে গর্ভাশয় থেকে তো আসলে ফল হয়, তাই গর্ভাশয় যখন হচ্ছে এক বিশিষ্ট হয়েছে, প্রকোষ্ঠ বিশিষ্ট হয়েছে, তাই ফলও এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট যে ফলটা তাকে আমরা সাধারণত বলি ক্যারিওপসিস। এবার আসি দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে কিছু জানি। যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল, শিম, ছোলা ইত্যাদি। শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণত বীজে হচ্ছে বীজপত্র হয় দুটি, এদের যে মূল হয়, এদের মূলটা হয় হচ্ছে সাধারণত প্রধান মূল এবং পাতার যে শিরোবিন্যাস থাকে সেই শিরোবিন্যাস হয় হচ্ছে জালিকা আকার। এদের যে পুষ্পপত্রে পুষ্পের যে সংখ্যা থাকে তাকে আমরা সাধারণত হচ্ছে 4 বা 5-এর গুণিতক হিসেবে হচ্ছে ধরতে পারি, এবং 4 বা 5-এর গুণিতক হিসেবে যদি আমরা এটাকে কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যদি 4-এর গুণিতক হয় তখন আমরা তাকে বলবো টেট্রামেরাস, এবং যদি 5-এর গুণিতক হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে পেন্টামেরাস। এবার যদি আমরা খেয়াল করে দেখি, বীজে সাধারণত যে বীজপত্র থাকে এই বীজপত্রের অবস্থান হয় পার্শ্বীয়, এবং এর যে ভ্রূণমুকুল থাকে এই ভ্রূণমুকুল থাকে হচ্ছে শীর্ষে। এবার আমরা পড়বো হচ্ছে মালভেসি গোত্রের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য। এদের যে উদ্ভিদের কচি অংশ রোমশ হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে মিউসিলাস পূর্ণ হয়, অর্থাৎ এই কচি উদ্ভিদ সাধারণত বা কচি অংশ সাধারণত হচ্ছে মিউসিলাস নামক এক ধরনের আঠালো পদার্থ আছে, এই আঠালো পদার্থ দ্বারা কিন্তু হচ্ছে তৈরি হয়। এদের পাতায় মুক্তপাশীয় উপপত্র বিদ্যমান, এদের পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত। এতে যে দলমণ্ডল রয়েছে এই দলমণ্ডলটি হচ্ছে টুইস্টেড বা হচ্ছে পাকানো। এদের পুংকেশর হচ্ছে অসংখ্য, পুংকেশরী নালিকা গর্ভদণ্ডের চারিদিকে হচ্ছে বেষ্টিত থাকে। এক্ষেত্রে যে পরাগধানী থাকে এই পরাগধানী জেনারেলি হয় হচ্ছে এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার, এবং এদের যে পরাগরেণু থাকে এর পরাগরেণু হয় বৃহৎ এবং কাঁটাযুক্ত হয় বা কণ্টকিত হয়, এবং এদের যে অমরা বিন্যাস রয়েছে অমরা বিন্যাস হয় অক্ষীয়। আমরা অক্ষীয় কথাটি মাথায় রাখার চেষ্টা করব। এবার আমরা পড়বো আমাদের ক্লাসের আজকের দিনের সর্বশেষ যে স্লাইডটি রয়েছে এটি হচ্ছে একবীজপত্রী এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি ছক, এবং এটাকে হচ্ছে আমরা 3 স্টার দিয়ে মার্ক করে রাখবো, কারণ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা যদি একটু খেয়াল করি, পার্থক্যের বিষয় হচ্ছে সাধারণত একবীজপত্রী উদ্ভিদের যে উদ্ভিদগুলো রয়েছে এগুলা বেশিরভাগই হচ্ছে বিরূপ এবং অল্প সংখ্যক হয় বৃক্ষ জাতীয়। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এরা হয় বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ জাতীয় হতে পারে। এবার আসি মূল সম্পর্কে। সব ধরনের মূল সাধারণত অস্থায়ী গুচ্ছ প্রকৃতির হয়, এবং দ্বিবীজ প্রকৃতির ক্ষেত্রে আমরা কি জেনেছি, এর যে মূলগুলো থাকে এই মূলগুলো হয় প্রধান মূল অথবা হচ্ছে মূল স্থানিক প্রধান, এই হচ্ছে সিচুয়েশনে কিন্তু থাকতে পারে। এবার আসি হচ্ছে পাতার শিরোবিন্যাসে। পাতার শিরোবিন্যাস এটি সাধারণত হচ্ছে সমান্তরাল হয় এবং এটি হয় হচ্ছে প্রধানত জালিকাকার। এতে যে পত্রমূল থাকে এই পত্রমূলটা হয় হচ্ছে প্রশস্ত এবং কাণ্ডবেষ্টক নয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটি হচ্ছে কাণ্ডবেষ্টত থাকে। পুষ্পর যদি খেয়াল করি, পুষ্পের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্টে যদি একটু খেয়াল করি, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পুষ্প হয় হচ্ছে ট্রাইমেরাস প্রকৃতির, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পুষ্প হয় হচ্ছে টেট্রামেরাস কিংবা পেন্টামেরাস প্রকৃতির। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বীজপত্র থাকে, এটা তো আমরা জানি। আর লাস্ট যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে পরিবহন টিস্যুতে। পরিবহন টিস্যু হয় হচ্ছে বন্ধ প্রকৃতির এবং বিক্ষিপ্তভাবে সাজানো হয়, পাশাপাশি এর কোনো গৌণ বৃদ্ধি কিন্তু ঘটে না। আর দ্বিবীজপত্রী যে উদ্ভিদ রয়েছে তার হয় হচ্ছে এরা সাধারণত মুক্ত প্রকৃতির হয়, এবং এদের মধ্যে কি উপস্থিত থাকে, ক্যাম্বিয়াম উপস্থিত থাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে হচ্ছে ক্লাসটি করার জন্য।